আসসালামু আলাইকুম সবাইকে। জীববিজ্ঞান প্রথম পত্রের মোস্ট ইম্পর্টেন্ট জ্ঞানমূলক এবং যত সকল বোর্ড আছে সবগুলো বোর্ডের যে জ্ঞানমূলক সেটা নিয়ে হচ্ছে আজকে আমাদের ক্লাসটা, এবং আমরা এই ক্লাসটা মোটামুটি কম্প্যাক্টভাবে কিওয়ার্ড দিয়ে যে জ্ঞানমূলক সেগুলো হচ্ছে বোঝার ট্রাই করব। সো তুমি যদি জ্ঞানমূলকের নোটটা পড়তে চাও আরও ভালো, কোনো সমস্যা নেই, কমেন্টে হচ্ছে নোটটা দেওয়া আছে, তুমি হচ্ছে নোটটা কুইক রিভিশন দিয়ে যাও। এখানের অনেকগুলো 3 স্টার 2 স্টার করে দেওয়া আছে। সো যেগুলো 3 স্টার ওইগুলো দেখা যাবে ম্যাক্সিমাম টাইম প্রতি বছরই আসলে বোর্ডে আসে। সো ওইগুলো তোমরা হচ্ছে ভালো মতো পড়ে নিবা, এবং ওইগুলো যদি মোটামুটি পড়তে পারো তোমাদের হচ্ছে এমসিকিউ কনসেপ্ট সেখান থেকে ম্যাক্সিমাম যে তোমাদের জ্ঞানমূলকগুলো সেগুলো হচ্ছে কমন পেয়ে যাওয়া তোমরা। বাট এটাও ট্রু, মাঝে মধ্যে হচ্ছে একটা বা দুইটা আনকমন আসতে পারে, সেটা নিয়ে হচ্ছে ঘাবড়ানোর কিছু নেই। এগুলো থেকেই দেখবা ম্যাক্সিমাম আসতেছে, মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স থেকে আসতেছে, বা তোমার যে বেসিক কনসেপ্ট সেখান থেকে চলে আসবে। সো আমরা হচ্ছে আজকের যে ক্লাসটা এটা হচ্ছে শুরু করব। যারা ক্লাস করবে না তারা হচ্ছে কমেন্টে যাও, গিয়ে পড়া শুরু করো। যারা ক্লাস করতে চাও তারা 2x এ দেখতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট মেইন জিনিসটা ফোকাস আজকে থাকবে আমার ক্লাসে তোমাকে কিওয়ার্ডটা ধরায় দেওয়া, অর্থাৎ মেইন ওই ওয়ার্ড লিখে বাদ বাকি তুমি তোমার মতো লিখবা। কেন? কারণ সব কিছু তো আমরা মানে হুবহু কখনো লিখতে পারবো না, তাই না, জ্ঞানমূলক, বাট কিওয়ার্ডগুলো রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এটা শুরু করি যে আমাদের জ্ঞানমূলক ক। সো জ্ঞানমূলকের প্রথম অধ্যায় কোষ এবং হচ্ছে কোষের গঠন। কোষ হচ্ছে জিনিসটা কি? কোষ হচ্ছে কয়েকটা ওয়ার্ড এখানে। এটা হচ্ছে একটা ঝিল্লি দ্বারা আবৃত, এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা আবৃত, এই ওয়ার্ডটা তোমাকে দিতে হবে। এবং এইটা হচ্ছে কি, এটা হচ্ছে জীবজ ক্রিয়াকলাপের একক, এটা হচ্ছে জীবজ ক্রিয়াকলাপের একক, অর্থাৎ সব কাজের হচ্ছে একক। নাম্বার 2, সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে সজীব কোনো মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে, মানে হচ্ছে কি অন্য কারো হেল্প ছাড়াই সে নিজে কোষ বিভাজন হতে পারে। তিনটা কথা, এটা হচ্ছে বৈষম্যভেদ্য ঝিল্লি থাকবে, জীবজ ক্রিয়াকলাপের একক, এবং হচ্ছে আত্মপ্রজননের সক্ষম, মানে নিজে হচ্ছে প্রজনন করতে পারে। অবস্থান এবং কার্যভেদে কোষ হচ্ছে কয় প্রকার? অবস্থান কার্যভেদে কোষ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কি একটা দেহকোষ এবং একটা হচ্ছে জনন কোষ। আদিকোষের পার্টে চলে আসি। আদিকোষ কাকে বলা হয়? সহজ কথা হচ্ছে আদিকোষ সেটাই যার নিউক্লিয়াস সুগঠিত না, মানে নিউক্লিয়ার মেমব্রেন নাই, অন্য কোনো অঙ্গাণু, আবরণ বেষ্টিত অঙ্গাণু নাই, শুধু রাইবোজোম আছে, তাকে আদিকোষ বলা হয়। তাহলে যে কোষে কোনো আবরণী বেষ্টিত নিউক্লিয়াস নাই, এমনকি কোনো আবরণী বেষ্টিত অঙ্গাণুও নাই, তাকে আমরা বলি আদিকোষ। আর যদি এখানে একটু আসি, প্রকৃত কোষ কাকে বলা হয়? সুগঠিত যে কোষ আছে সেই সুগঠিত মানে হচ্ছে কি প্রকৃত নিউক্লিয়াসযুক্ত কোষকে বলা হয় প্রকৃত কোষ। আচ্ছা, এবার হচ্ছে প্লাজমিডের কেসে। প্লাজমিড হচ্ছে কি ব্যাকটেরিয়ার প্রধান যে বংশগতীয় বস্তু, ডিএনএ ছাড়াও কিছু ক্ষুদ্র গোলাকার দ্বিসূত্রক ডিএনএ আছে, যাকে যেটা হচ্ছে সাইটোপ্লাজমে থাকতে দেখা যায়, তাকে আমরা বলি হচ্ছে প্লাজমিড। আচ্ছা, সো প্লাজমিডের কেসে আমরা কি দেখতেছিলাম? প্লাজমিডের কেসে হচ্ছে যে এখানে ডিএনএ ছাড়াও কিছু ক্ষুদ্র গোলাকার দ্বিসূত্রক হচ্ছে ডিএনএ অণু থাকবে, তাই না? জিনিসটা হচ্ছে কি আমাদের এটা ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়ার মেইন বংশগতীয় বস্তু ডিএনএ, এটা বাদেও ক্ষুদ্র গোলাকার এবং হচ্ছে কি দ্বিসূত্রক ডিএনএ থাকবে কোথায়? সাইটোপ্লাজমে, সেটাকে আমরা বলি হচ্ছে প্লাজমিড। এবার চলে আসে প্রকৃত কোষ। প্রকৃত কোষ হচ্ছে আমরা দেখে ফেলছি, এবার আমাদের কাছে চলে আসবে হচ্ছে জনন কোষ। যেটা জনন কোষের হচ্ছে সংজ্ঞা কি হবে? সো জনন কোষ হচ্ছে কি, জনন কোষ হচ্ছে যে জননের সময় মানে হচ্ছে কি যৌন প্রজননের সময় ডিপ্লয়েড অর্থাৎ 2n থেকে মিওসিস প্রক্রিয়ায় যে হ্যাপ্লয়েড হবে, এই যে কোষটা তৈরি হয়েছে এইটাকে আমরা বলবো হচ্ছে আমাদের কাছে জনন কোষ, তাই না? ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন যে হ্যাপ্লয়েড কোষকে, এই হ্যাপ্লয়েড কোষটাকে আমরা জনন কোষ বলতেছি। সোজা কথা। সাইক্লোসিস হচ্ছে কি? সাইক্লোসিস হচ্ছে আমার যে কোষ প্রাচীর যুক্ত প্রোটোপ্লাজম থাকবে, সেখানে জলের স্রোতের মতো এই যে ম্যাটেরিয়ালগুলো মুভমেন্ট করে, এটাকে বলা হয় সাইক্লোসিস। অর্থাৎ আমরা বলি প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজমে, এই ওয়ার্ডটা কি কোষ প্রাচীরযুক্ত, কোষ প্রাচীর থাকবে, মানে নরমালি আমরা উদ্ভিদের কথা বলতেছি, কোষ প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজমে জলস্রোতের মতো যে চলন দেখা যায়, এই চলনকে আমরা বলি হচ্ছে আবর্তন বা সাইক্লোসিস। কোষ গহ্বর হচ্ছে কি উদ্ভিদ কোষে যদি আমরা আসি, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে এখানে কি থাকবে? এই যে জায়গাটা, এখানে ফ্লুইড থাকবে, এটার চারিদিকে আবরণী থাকবে। আমাকে বলো কোষ প্রাচীরের আবরণী কি? কমেন্টে জানাও। ওকে, সো আবরণীযুক্ত যে অঙ্গাণু দেখা যায় বা হচ্ছে আমরা বলতে পারি যে গহ্বর দেখা যায়, এটা বললেও হতে পারে, কোনো সমস্যা নেই, তাকে আমরা বলি কোষ গহ্বর। মাইসেলি হচ্ছে কি? মাইসেলি হচ্ছে কোষ প্রাচীরে। মাইসেলি কোথায় পাই আমরা? কোষ প্রাচীরের এককের মধ্যে পাই। তো এইটা কিভাবে গঠিত হয় এটার কথা বলা হয়েছে। কোষ প্রাচীরে হচ্ছে অসংখ্য আমরা কি নেই? লম্বা শৃঙ্খলিত সেলুলোজ অণু। তুমি এটাকে এইভাবে লিখতে পারো, কোষ প্রাচীরে অসংখ্য সেলুলোজ অণু, লম্বা শৃঙ্খলিত বাদ দিতে পারো, এটা কোনো দরকার নেই, ঠিক আছে? তুমি চাইলে এটা বাদ দিতে পারো, তুমি লিখতে পারো অসংখ্য সেলুলোজ অণু, এটা দেয়া লাগবে সেলুলোজ অণু সমান্তরালভাবে এবং পরস্পর যুক্ত হয়ে। তো সমান্তরাল যদি নাও দাও, তুমি বলবা অসংখ্য সেলুলোজ অণু পরস্পর যুক্ত হয়ে প্রথমে কি করে? পাকানো সুতার মতো যে সূক্ষ্ম ফিতার মতো গঠন তৈরি করে। এতটুকু না বললেও এটা বলবা যে সূক্ষ্ম ফিতার মতো যে গঠন তৈরি করে তাকে বলা হয় মাইসেলি। তাহলে কি করছি আমরা একটু সিম্পলিফাই করে, কোষ প্রাচীরে সেলুলোজ অণু পরস্পর যুক্ত হয়ে যে সূক্ষ্ম ফিতার মতো গঠন তৈরি করে তাকে বলা হয় মাইসেলি। ওকে, এইগুলো হচ্ছে কিওয়ার্ড, এগুলো হচ্ছে তোমাকে দিতেই হবে। সাইটোসল হচ্ছে কি? সাইটোসল হচ্ছে সাইটোপ্লাজমের মাতৃকা, যা হচ্ছে কি যা অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, সমধর্মী, কলয়েডাল, এর মধ্যে কয়েকটা দিলেই হবে। আমি তোমাকে বলি সাইটোসল যেটা, এটা হচ্ছে কি সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মাতৃকা বা ম্যাট্রিক্স। এটা কি রকম হয়? অর্ধতরল হবে, চিন্তা করো একটু জেলির মতো, অর্ধতরল, তাই না?
এবং অর্ধতরল কোনো কিছু জেলির মতো হলে এটা কিরকম হবে? অর্ধ স্বচ্ছ হবে। আচ্ছা, পুরো জায়গায় কি এটার ধর্ম সেম না? এখানে যেরকম ঘনত্ব এখানেও সেরকম ঘনত্ব, ঘনত্ব সমধর্মী। আচ্ছা, কোনো কিছু জেলি টাইপের হইলে সেটা কিরকম হবে? দানাদারও হবে না? দানা দেখি তো সেটা জেলি হয়ে গেছে, তাহলে দানাদার। এবং এটা হচ্ছে কি কলয়েডাল, মানে কোনো কিছু শুষে নিতে পারে। ওকে, তাহলে এই 5টা দিয়ে বলবা এটা হচ্ছে আমাদের একটা তরল পদার্থ সাইটোসল। সাইটোপ্লাজমে চলে আসে। সাইটোপ্লাজম হচ্ছে কি নিউক্লিয়াসের বাইরে, এই ওয়ার্ডটা মাস্ট। ওকে, নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমের অংশকে আমরা বলি হচ্ছে কি সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজম হচ্ছে সবগুলো। তাহলে আমরা যখন প্রোটোপ্লাজম সবগুলো ধরি, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, এটা, তাহলে আমরা কি বলতে পারি? আমাদের কাছে যে সাইটোপ্লাজম সেটা হচ্ছে কি সাইটোপ্লাজম। যদি আমি এখানে চিন্তা করি, সাইটোপ্লাজম এখানে কি আছে? নিউক্লিয়াস। তাহলে আমি কি করলাম? এই পুরোটা প্রোটোপ্লাজম ধরো, নিউক্লিয়াসটা বাদ দিলাম। নিউক্লিয়াস বাদ দিলে এই যে অংশটা যেটা কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত, এই অংশটাকে আমরা বলি সাইটোপ্লাজম। প্লাজমোডেজমাটা মানে হচ্ছে কি? প্লাজমোডেজমাটা মানে দুইটা পাশাপাশি কোষ প্রাচীর যেটা, সেটা সূক্ষ্ম ছিদ্র দিয়ে কানেক্টেড থাকে। সূক্ষ্ম ছিদ্র দিয়ে কি থাকে? সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়, এটাকে আমরা বলি প্লাজমোডেজমাটা। তাহলে কথা হচ্ছে কি কোষ প্রাচীরের একটা ছিদ্র যার মাধ্যমে কিসের সংযোগ? সাইটোপ্লাজমিক সংযোগ, তাকে বলা হয় প্লাজমোডেজমাটা। একক পর্দা হচ্ছে কি? একক পর্দা মানে হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন সহ যত সকল কোষীয় অঙ্গাণু সবার পর্দা হচ্ছে সেম, বা সবার আবরণ বা পর্দাকে আমরা সেম একক পর্দা বলা হয় বা ইউনিট মেমব্রেন বলা হয়, মানে সবগুলোর গঠন হচ্ছে সেম। এই জিনিসটা সহজ জিনিস। অটোফ্যাগি হচ্ছে কি? অটোফ্যাগি হচ্ছে, আমি একদম এটা সিম্পলি বলি, তোমরা রিডিং পড়লে বুঝবা। তোমার হচ্ছে প্রচন্ড খাদ্যাভাব, তখন লাইসোজোম ফেটে যায়, লাইসোজোম ফেটে কোষ নিজেকে নিজে খেয়ে ফেলে, এটাকে বলা হয় অটোফ্যাগি, নিজেকে নিজে খাওয়া। ওকে, তাহলে তীব্র খাদ্যাভাবের সময় কি হয়? লাইসোজোমের প্রাচীরটা ফেটে যায়, এটা হচ্ছে তোমাকে বলতে হবে। এরপরে কি হয়? সেখান থেকে এনজাইম বের হয়, তারপর অন্যান্য যে ক্ষুদ্র অঙ্গগুলো আছে সেগুলোকে বিনষ্ট করে। এই কাজটাকে বলা হয় কোষ নিজেকে নিজে নষ্ট করছে, এটাকে বলা হয় অটোফ্যাগি বা স্বগ্রাসী। কোন অঙ্গাণুকে কোষের প্রোটিন তৈরি কারখানা বলা হয়? রাইবোজোম, এটা তোমরা অলরেডি জানো। ভেসিকল হচ্ছে কি? ভেসিকল হচ্ছে এই যে আমাদের কাছে গলজি বডি থাকে, এই যে আমাদের কাছে গলজি বডি থাকে, এই গলজি বডির এখানে এরকম এগুলোকে বলা হয় ভেসিকল। যেটা কি করে? যেগুলো হচ্ছে বিভিন্ন বস্তু ধারণ করে এবং কি করে? নিয়ে যায়, বহন করে নিয়ে যায়। এটাই হচ্ছে কথা। যে গলজি বডির সিস্টেমের নিচের দিকে, মানে মেইনলি হচ্ছে তোমার প্লাজমা মেমব্রেনের দিকে অপেক্ষাকৃত ক্ষুদ্র ক্ষুদ্র, এগুলো ক্ষুদ্র থলির মতো, দেখো থলির মতো, এটা থলি লেখা, থলির মতো যে বস্তুগুলো সেগুলোকে বলা হয় ভেসিকল। দ্যাটস ইট। প্লাস্টিড হচ্ছে কি? প্লাস্টিড হচ্ছে সাইটোপ্লাজমে একটা বর্ণকণাযুক্ত ক্লোরোফিল থাকে। তাহলে সাইটোপ্লাজমে বর্ণকণাযুক্ত একটা অঙ্গাণু, সেটাকে আমরা বলি প্লাস্টিড। ক্লোরোপ্লাস্ট যুক্ত সাধারণত কোথায় পাওয়া যায়? সবুজে জায়গা আছে, সবুজ পাতা, কচি কাণ্ড, এগুলো সবুজ হয় দেখতে, তাহলে এটা সবুজ পাওয়া যায়। ক্লোরোপ্লাস্ট হচ্ছে কি? ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের যে প্লাস্টিড, তাকে আমরা বলি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সবুজ বর্ণের প্লাস্টিক ক্লোরোপ্লাস্ট বলা হয়। ক্রোমো হচ্ছে কি? ক্রোমো হচ্ছে সবুজ বাদে অন্য যে কোনো কালার আছে, লাইক যদি আমি বলি তোমার কমলা বা হচ্ছে হলুদ, অর্থাৎ সবুজ বাদে অন্য যে কোনো কালারের প্লাস্টিককে কি বলা হয়? ক্রোমো। ক্রোমো মানে হচ্ছে কি? ক্রোম মানে কালার, আর ক্লোরো মানে ক্লোরোফিল আছে, মানে সবুজ বর্ণের প্লাস্টিড। আচ্ছা, তাহলে আরেকটা প্লাস্টিড এখানে চলে আসে, কোনটা আমাদের কাছে বলো তো? আমাদের কাছে লিউকোপ্লাস্ট আছে। লিউকোপ্লাস্ট মানে হচ্ছে কি? বর্ণহীন যে প্লাস্টিড, মানে কোনো কালার নেই। এটা কোথায় পাওয়া যায়? মূলের অঞ্চলে, এখানে আলো পৌঁছায় না, কোনো কালার আমরা পাই না। এবার বলা হচ্ছে গ্রানাম। গ্রানামের কেস একদম তোমাকে সহজভাবে বলি, এই যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে থাইলাকয়েড, ওকে, বা চাকতি। এই অনেকগুলো থাইলাকয়েড নিয়ে একটা স্তূপ গঠন করছে, এটা কি বলা হবে? কি? গ্রানাম। তার মানে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে, স্ট্রোমা মানে হচ্ছে কি? এই যে পাতলা, এখানে আমাদের কাছে যে তরলগুলো আছে, এই তরলের এখানে কি? অসংখ্য থাইলাকয়েড মিলে একটা স্তূপ গঠন করে, তাকে আমরা বলি কি? তাকে বলা হয় গ্রানাম। তাহলে সদৃশ চাকতি বা থাইলাকয়েডের সমন্বয়ে এক একটা স্তূপকে আমরা গ্রানাম বলি। কোথায় আছে এটা? স্ট্রোমার মধ্যে। ঠিক আছে, কিওয়ার্ড গুলো বুঝে ফেলছে। এবার থাইলাকয়েড কি? থাইলাকয়েড তোমরা জানো যে কোষঝিল্লির ভেতরে আমাদের চাকতির মতো যে অংশ, এবং এই থাইলাকয়েডের ভেতরে কি থাকে? থাইলাকয়েডের ভেতরে যদি আমরা দেখি, এই জায়গায় হচ্ছে বর্ণকণিকা থাকে, মানে ক্লোরোফিল যেগুলো আছে, ক্লোরোফিল গুলো হচ্ছে এখানে থাকে। বুঝতে পারছো? তাহলে আমরা কি বলতে পারি? যে ক্লোরোপ্লাস্টের আমাদের যে স্ট্রোমার ভেতরে, তাহলে স্ট্রোমার ভেতরেই তো এটা আছে, ক্লোরোফিল বহনকারী, যে ক্লোরোফিল বহনকারী ঝিল্লিযুক্ত অনেকগুলো গঠন থাকে বা চাকতির মতো গঠন থাকে, তাকে থাইলাকয়েড বলা হয়। তাহলে সোজা কথা হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা দেখতে পাই স্ট্রোমার মধ্যে একটা ঝিল্লিযুক্ত অঙ্গাণু যার মধ্যে ক্লোরোফিল থাকে, সেটা হচ্ছে কি? চাকতির মতো দেখতে, তাকে বলা হয় আমাদের থাইলাকয়েড। দেখছো, চিত্র একা পড়লে কিন্তু সহজ। মাইটোকন্ড্রিয়া কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া সহজ কথা হচ্ছে এখানে তোমাকে বলতে হবে কি কি? এটা দ্বিস্তরী, এটা শক্তি উৎপাদন করতে পারে। ওকে, এই জিনিসটা। সো আমরা বলতে পারি দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা সীমাবদ্ধ সাইটোপ্লাজমের একটা অঙ্গাণু, বা বলতে পারো কোষের একটা অঙ্গাণু, যেখানে কি কি হয়? যেখানে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি ঘটে। কিছুক্ষণ আগে পড়ায় আসছি সবদ শ্বসনের জন্য। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি ঘটে থাকে এবং কি করে? শক্তি উৎপন্ন হয়, তাকে বলা হয় কি? মাইটোকন্ড্রিয়া। তাহলে সোজা কথা, দ্বিস্তর বিশিষ্ট আবরণ, যে আবরণের ভেতর হচ্ছে একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যেখানে শক্তি উৎপাদনের স্টেপ কি কি? ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হয় এবং শক্তি উৎপাদন করে, তাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। সহজ একদম। এবার হচ্ছে ক্রিস্টি হচ্ছে কোনটা? ক্রিস্টি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে আমার যে আঙুলের মতো এই যে ভাঁজটা আছে না, এই ভাঁজটাকে বলা হয় হচ্ছে
ক্রিস্টি যেখানে কি থাকে অক্সিজম থাকে, তাহলে এটাই বলা হচ্ছে এখানে ভেতরের দিকে আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে, এতটুকু তোমাকে বলতে হবে। অক্সিজম হচ্ছে কি, অক্সিজম হচ্ছে এই যে ক্রিস্টি আছে না, এই জায়গায় হচ্ছে বৃন্তযুক্ত গোলাকার দানা থাকে, তাকে বলা হয় অক্সিজম। তো এটা বললেই হবে যে ক্রিস্টির গায়ে এই ওয়ার্ডটা দিবা, এরপরে কি থাকে বহু সবৃন্তক বৃত্তাকার বস্তু থাকে, এই বস্তুটাকে বলা হয় হচ্ছে অক্সিজম। সেন্ট্রোস্ফিয়ার হচ্ছে কি, সেন্ট্রোস্ফিয়ার হচ্ছে এটা আমাদের কাছে সেন্ট্রিওল, ঠিক আছে। এটা যদি আমি তোমাকে বলি এটা হচ্ছে সেন্ট্রোজোম আর কি, সেন্ট্রোজোমের মাঝখানে এটা হচ্ছে আমার সেন্ট্রিওল, ওল হচ্ছে এরকম বক্সের মতো, আর মাঝখানে যে ম্যাট্রিক্স বা গাঢ় তরল থাকে এইটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার বা হচ্ছে জায়গা। তাহলে সেন্ট্রিওল যেটা, এটা সেন্ট্রিওল, এর চারপাশে অবস্থিত গাঢ় যে তরল পদার্থ তাকে আমরা বলি কি, তাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। পলিরাইবোজোম মানে হচ্ছে কি যে আমার রাইবোজোমের মাঝখানে অনেকগুলো, সরি আমার হচ্ছে কোষের মাঝখানে সাইটোপ্লাজমে অনেকগুলো রাইবোজোম হচ্ছে এরকম যুক্ত হয়ে মালার মতো গঠন তৈরি করে, তাকে বলা হয় পলিরাইবোজোম। কোষের প্যাকেজিং কেন্দ্র কাকে বলা হয়, তাহলে এখানে আমি তোমাকে একটু বলি কি বলতে হবে, মুক্তোর মালার মতো এই ওয়ার্ডটা দিতে হবে, এবং একাধিক রাইবোজোম মুক্তোর মালার মতো গঠনকে আমরা বলি হচ্ছে পলিরাইবোজোম। কোষের প্যাকেজিং কেন্দ্র বা আমরা এটাকে কি বলে, ট্রাফিক পুলিশ কাকে বলা হয়, বলা হয় হচ্ছে গলজি বডিকে। এবার বলছে স্যাটেলাইট হচ্ছে কি, স্যাটেলাইট হচ্ছে ক্রোমোজোমের একটা পার্ট, আমি যদি তোমাকে বলি যে এখানে এসে এরকম অ্যাটাচড হয়, যেটা হচ্ছে তোমার কি করবে, যেটা সংযুক্ত হইতে হেল্প করে। তাহলে আমি কি বলতে পারি, কোন একটা ক্রোমোজোমের, ধরো এটা একটা ক্রোমোজোম, এই যে এই পার্টে এরকম থাকে, একটা বাহুর প্রান্তে ক্রোমাটিন হচ্ছে সূত্র দ্বারা সংযুক্ত প্রায় গোলাকৃতির একটা অংশ দেখা যায়। তাহলে ক্রোমাটিন দ্বারা সংযুক্ত একটা গোলাকৃতির অংশ দেখা যায় ক্রোমোজোমের প্রান্তের দিকে, এই গোলাকৃতির অঞ্চলকে ধরো এটা ক্রোমোজোম, ঠিক আছে। তো ক্রোমোজোমের প্রান্তের দিকে এই যে গোলাকার অঞ্চলটা, এটাকে আমরা বলি স্যাটেলাইট। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম মানে হচ্ছে কি, যেটার আমরা বলি যে সেন্ট্রোমিয়ারটা ঠিক মাঝখানে থাকে, ঠিক আছে। সেন্ট্রোমিয়ারটা যেখানে ঠিক মাঝখানে থাকে, আমি বলতে পারি যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা ঠিক মাঝখানে থাকে তাকে বলা হয় মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক। তাহলে এইটা কথাই বলবা সেন্ট্রোমিয়ার মাঝখানে, সেটাকে বলা হয় মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। আচ্ছা, এবার আসো হচ্ছে নিউক্লিক অ্যাসিড হচ্ছে কি, নিউক্লিক অ্যাসিড হচ্ছে আমাদের কাছে একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক, এটা তোমাকে ফার্স্টে বলতে হবে। নাইট্রোজেন ঘটিত ক্ষারক নিউক্লিক অ্যাসিড, এই নাইট্রোজেন ঘটিত ক্ষারকে কি কি আছে আমাদের, যেরকম ডিএনএ, তুমি ছবি আঁকছিলা, এখানে একটা সুগার আছে পেন্টোজ সুগার, ছবিটা আমার সাথে একে বলো, আমরা যখন ছবি আঁকছিলাম একসাথে কি ছিল, সুগার ছিল একটা পেন্টোজ সুগার, এটার সাথে আমরা লাগাইছিলাম কি, এর সাথে লাগাইছিলাম নাইট্রোজেন একটা বেস এটিসিজি, এই জায়গায় কি লাগাইছিলাম ফসফেট। তাহলে এই পুরোটাই হচ্ছে এই পুরোটা নিউক্লিক অ্যাসিড। কি কি আমরা বলতে পারি, একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক, এই যে এর নাইট্রোজেন ঘটিত ক্ষারক, এখানে কি আছে পেন্টোজ সুগার আছে, একটা পেন্টোজ সুগার আছে, একটা ফসফরিক অ্যাসিড আছে, যে ফসফরিক অ্যাসিড আছে সমন্বয়ে গঠিত একটা অ্যাসিড, সেই অ্যাসিডটাকে বলা হয় নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কি করে, বংশগতির ধারা সহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। ফার্স্টে তুমি তার গঠন দিছো, এরপরে কাজ দিছো, যেটা হচ্ছে কি নিয়ে গঠিত, পেন্টোজ সুগার, আমাদের কাছে কি বলে নাইট্রোজেন ঘটিত ক্ষারক, এবং হচ্ছে ফসফরিক অ্যাসিড, যেটা বংশগতির ধারা হচ্ছে বজায় রাখতে হেল্প করে। নিজের মন মতো লেখা সমস্যা নেই, বাট এই কিওয়ার্ডগুলো ফার্স্ট হচ্ছে নিয়ন্ত্রণ করো, ওকে। তো বংশগতির ধারা এই ওয়ার্ডটা দিয়ে দিবা। আচ্ছা, তাহলে নাইট্রোজেন ঘটিত আমি একটু কিওয়ার্ডগুলো গোল্লা করে দেই, পেন্টোজ সুগার এবং হচ্ছে ফসফরিক অ্যাসিড, এটা হচ্ছে তোমার কিওয়ার্ড। নিউক্লিওসাইড হচ্ছে কি, নিউক্লিওসাইড হচ্ছে, নিউক্লিওসাইডের কথা আমি তোমাকে বলি নরমালি, এটার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। নিউক্লিক অ্যাসিডের পুরোটা আসে, লাইক আমি তোমাকে এখানে বলছি না, এইটা এখন তোমার কাছে কি আসবে, এটা তোমার কাছে এখন আসবে হচ্ছে নিউক্লিওটাইড, ওকে। এটা কিন্তু তোমার কাছে একটা নিউক্লিওটাইড আমরা নরমালি বলি, দেন তোমার আরো কিছু হচ্ছে এসে নিউক্লিক অ্যাসিড তৈরি করবে। নিউক্লিওসাইড জিনিসটা হচ্ছে কি, যে এক অণু নাইট্রোজেন ঘটিত ক্ষারক এবং এক অণু পেন্টোজ সুগার যুক্ত হয়ে গঠিত গ্লাইকোসাইড যৌগকে বলা হয় নিউক্লিওসাইড। যেরকম আমি তোমাকে বলি এইটা, অর্থাৎ এই যে সুগারটা আছে, এই আমাদের এক অণু পেন্টোজ সুগার এবং হচ্ছে কি নাইট্রোজেন ঘটিত ক্ষার, এই ঘটনাটাকে আমরা বলি সাইড। অর্থাৎ এরা কাকে সাইড করে দিয়েছে, ফসফরিক অ্যাসিডকে সাইড করে দিয়েছে, ওকে। নিউক্লিওটাইড হচ্ছে কি, যে এখানে টাইট করে সবাই আছে, টাইট করে সবাই আছে, লাইক তুমি এই যে এটাও আছে, অর্থাৎ সুগারও আছে, দেখো তুমি নাইট্রোজেন ঘটিত ক্ষারকও আছে, নাইট্রোজেন ঘটিত ক্ষারক আছে, এক অণু পেন্টোজ সুগার আছে, এক অণু পেন্টোজ সুগার আছে, এবং এক অণু অজৈব ফসফেট যুক্ত আছে, এটাকে আমরা বলি কি নিউক্লিওটাইড। তাহলে বেসিক ডিফারেন্সটা বুঝো, যে এখানে আমরা একটি ওয়ার্ডটা ইউজ করিনি, এখানে আসলে কি হয়েছে, সবাই যুক্ত আছে, যেটা আমরা ডিএনএ তে আঁকছিলাম, সেটাই হচ্ছে নিউক্লিক অ্যাসিড। যেমন ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, তাহলে নিউক্লিক অ্যাসিডে কি অনেকগুলো থাকে, সো এই জন্য আমরা অনেকটা এগুলো উচ্চারণই করি না। কিন্তু যখন নিউক্লিওসাইড চলে আসে তখন দেখো আমরা কিন্তু এক ওয়ার্ডটা উচ্চারণ করছি, যে এক অণু, তাই না, এগুলো হচ্ছে আছে। তাহলে নিউক্লিওসাইডে কি থাকে, এক অণু পেন্টোজ সুগার, এক অণু আমাদের আমাদের কাছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক, এবং নিউক্লিওটাইডে কি থাকে, এক অণু পেন্টোজ সুগার, এক অণু নাইট্রোজেন ঘটিত ক্ষারক, এক অণু অজৈব ফসফেট, তো সবগুলো এক থাকবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো তিনটার মাঝখানে আমরা সহজে চিত্র দেখে শিখে ফেললাম। রেপ্লিকেশন হচ্ছে কি, যেখান থেকে একটা ডিএনএ ডাবল হেলিক্স থেকে পূর্বের মতো, অর্থাৎ মাতৃ ডিএনএ এর মতো আরেকটা আমরা বলি দুইটা অণুর সৃষ্টি হয়, তাকে আমরা বলি ডিএনএ এর প্রতিলিপি বা হচ্ছে রেপ্লিকেশন। অর্থাৎ একটা ডিএনএ থেকে দুইটা অণুর, একটা ডিএনএ কি হয়, একটা ডিএনএ দুইটা পার্ট আলাদা হয়ে যায়, তারপর এটা থেকে একটা ডিএনএ হয়, এটা থেকে একটা ডিএনএ হয়, তাহলে একটা থেকে দুইটা মাতৃ ডিএনএ এর অনুরূপ যে ডিএনএ তৈরি হয় সেটা। তাহলে একটা ডিএনএ ডাবল হেলিক্স থেকে পূর্বের অনুরূপ, এটা বলতে হবে আগের মতো
দুটি ডিএনএ অণুর সৃষ্টি হয় তাকে বলা হয় ডিএনএ প্রতিলিপি বা হচ্ছে রেপ্লিকেশন। ট্রান্সক্রিপশন হচ্ছে কি? ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি করা, তাই না? কোষের নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ অণুর একটা সূত্রককে ছাঁচ হিসেবে ব্যবহার করে, লাইক একটা সূত্রকে টেমপ্লেট হিসেবে বা ওইটাকে দেখে দেখে আমি কি করব, একটা মেসেঞ্জার আরএনএ তৈরি করব। এটা তাহলে ডিএনএ অণুর একটা সূত্রকে ছাঁচ হিসেবে ব্যবহার করে যে প্রক্রিয়ায় মেসেঞ্জার আরএনএ তৈরি করা হয় বা এটা অনুলিপি করা হয় তাকে আমরা বলি হচ্ছে ট্রান্সক্রিপশন। তাহলে ট্রান্সক্রিপশনের বাংলা হচ্ছে কি? অনুলিপি। শেষ। তাহলে এই কয়টা ওয়ার্ড হচ্ছে দিবা। জেনেটিক কোড হচ্ছে কি? জেনেটিক কোড হচ্ছে এই যে সিকোয়েন্সটা আমাদের কাছে থাকে, অর্থাৎ আমাদের এই যে ডিএনএ অণু বা যেখানে এটিসিজি এগুলো হচ্ছে আমাদের কাছে জেনেটিক কোড, অর্থাৎ ডিএনএ অণুর নাইট্রোজেন বেস সিকোয়েন্স, এই যে এটিসিজি, এটা সিকোয়েন্স না একটা? তাহলে ডিএনএ অণুর মাঝখানে নাইট্রোজেন ঘটিত যে বেস বা ক্ষার তার যে সিকোয়েন্স এবং প্রোটিন অণুতে অ্যামিনো অ্যাসিডের ক্রমের মধ্যে যে সাংকেতিক সম্পর্ক থাকে তাকে বলা হয় জেনেটিক কোড। মানে হচ্ছে কি? দেখো, ফার্স্ট হচ্ছে নাইট্রোজেন ঘটিত বেস সিকোয়েন্স, নাইট্রোজেনের একটা বেস সিকোয়েন্স, তাই না? এবং এই সিকোয়েন্সটা দিয়ে কি হবে? প্রোটিন তৈরি হবে অ্যামাইনো অ্যাসিড দ্বারা। এটাই বলছে যে এই বেস সিকোয়েন্সের সাথে প্রোটিন অণুতে অ্যামাইনো অ্যাসিডের যে সম্পর্ক, লাইক এই সিকোয়েন্স থেকেই তো অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হবে। তাহলে এই সিকোয়েন্স এবং প্রোটিন অণুতে অ্যামাইনো অ্যাসিড যেটা তার যে সম্পর্ক, এটাকে আমরা বলি কি? এটাকে বলা হয় জেনেটিক কোড। তাহলে দুইটা জিনিস। জিনোম হচ্ছে কি? জিনোম হচ্ছে আমাদের যে কোনো প্রজাতির কোষে বিদ্যমান সকল ধরনের এক সেট ক্রোমোজোমকে, সকল ধরনের এক সেট ক্রোমোজোম, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ক্রোমোজোম আছে, তার একটা সেট নিয়ে আসবে, সব ডিফারেন্ট টাইপ নিয়ে যে একটা সেট সাজাচ্ছি সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় হচ্ছে তোমার জিনোম। জিন হচ্ছে কি? জিন হচ্ছে ক্রোমোজোম থাকবে, তার লোকাসে অবস্থিত ডিএনএ অণুর সুনির্দিষ্ট সিকোয়েন্স যা জীবের একটি নির্দিষ্ট কার্যকর সংকেত আবদ্ধ করে এবং প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে, তাকে বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। আমি তোমাকে বলি জিনিসটা কি। এটা ফার্স্টে বলবা আমার ক্রোমোজোম, ঠিক আছে? বা এই জিনিসটাই হয়ে আসে আমার ক্রোমোজোম ফার্স্ট, এটা ওকে। তাহলে ক্রোমোজোমের কোথায় গেলাম? ক্রোমোজোমের লোকাসে যাব। এই দেখো ক্রোমোজোম, ক্রোমোজোমের এই যে লোকাস। আচ্ছা, তাহলে এই লোকাসটাকে যদি আমি জুম করি আমি কি দেখব? একটা ডিএনএ দেখব। আচ্ছা, তাহলে ক্রোমোজোমের লোকাসে যখন গেলাম তখন আমি পেয়ে গেলাম হচ্ছে একটা ডিএনএ অণু। এই ডিএনএ অণুর ভেতরে আমি এখন কি পাবো? কোড পাবো। কোড কি রকম কোড পাবো? এটিসিজি এরকম কোড পাবো। তাহলে ডিএনএ অণুতে গিয়ে আমি কি পেলাম? সুনির্দিষ্ট সিকোয়েন্স পাইছি। এই সিকোয়েন্সটা কি করতেছে? এই সিকোয়েন্সটা জীবের জন্য কি করতে হবে, কোন প্রোটিন সংশ্লেষণ করতে হবে, কোন কাজ করতে হবে, এটা আবদ্ধ করে রাখছে, তাই না? তাহলে আমি কি বলতে পারি? কার্যকর সংকেত আবদ্ধ করে রাখছে। এবং কি করতেছে? এই কার্যকর সংকেতটা কার মাধ্যমে প্রকাশ পায়? প্রোটিন দ্বারা। তাহলে আমি বলতে পারি প্রোটিন হিসেবে সেটা আত্মপ্রকাশ করে, তাকে আমরা বলি হচ্ছে জিন। তাহলে জিন কি? একটা ক্রোমোজোমের ভেতরে নির্দিষ্ট লোকাসে ডিএনএ এর ভেতরে যে সিকোয়েন্স থাকে, সেই সিকোয়েন্স যা হচ্ছে জীবের কার্যকর সংকেত যা প্রোটিনের মাধ্যমে কাজ করে, তাকে আমরা বলি জিন। সহজ চিত্র এঁকে এঁকে পড়া। আচ্ছা, এবার হচ্ছে স্প্লাইসিং। স্প্লাইসিং হচ্ছে কি? আমাদের নতুন যে মেসেঞ্জার আরএনএ তৈরি হয়েছে, ধরো আমাদের ডিএনএ থেকে নতুন একটা মেসেঞ্জার আরএনএ তৈরি হয়েছে, এটা এখন পারফেক্ট না, এটাকে কি করতে হয়? এটাকে কাটতে হয়। কি কি কাটতে হয় আমি তোমাকে বলি। এখানে আমরা ইন্ট্রন, যেটা ইন্ট্রনটাকে কেটে ফেলি, যেই আমাদের কাছে এক্সন আছে সেটা হচ্ছে আমরা রেখে দেই, ঠিক আছে? তাহলে আমরা কি করি? যে মেসেঞ্জার আরএনএ থেকে ইন্ট্রন তথা হচ্ছে নন কোডিং অঞ্চলাংশ কেটে ফেলা হয় এবং সমস্ত এক্সন অংশ একসাথে নিয়ে রাখা হয়। এক্সন দিয়ে কিভাবে মনে রাখবে? এক্সন মানে যেটা এক্সপ্রেসিভ, যেটা কাজ করবে, এক্সপ্রেসিভ। তাহলে আমি যখন মেসেঞ্জার আরএনএ চাচ্ছি তখন কি আমার মেইন কাজের গুলোই রাখবো না? তাহলে যেগুলো কাজ করে সেগুলোই রাখবো, যেগুলো এক্সপ্রেস করে সেগুলোই রাখবো। এই জন্য আমি এক্সন রাখি, ইন্ট্রন বাদ দিয়ে দিই। ইন্ট্রন মানে এক্সপ্রেসিভ না, ওইটা হচ্ছে কি? ইন্ট্রন, যেটা ইন্ট্রন হচ্ছে নন কোডিং, অর্থাৎ এটা কোড করতেছে না। কোড না করলে প্রোটিন তৈরি হবে না। তাহলে কি করি? ইন্ট্রন কাটি, এক্সন রাখি, এটাকেই বলা হয় স্প্লাইসিং। ওকে। আচ্ছা, সেন্ট্রাল ডগমা হচ্ছে সহজ কথা, আমি তোমাকে বলি ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ এবং মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরি করার যে প্রক্রিয়া তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রাল ডগমা। ওকে, এটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। চলে আসছি হচ্ছে আমরা কোনটা? চলে আসছি হচ্ছে আমাদের যে কোষ বিভাজন, সেই কোষ বিভাজনে চলে আসছি। তো কোষ বিভাজনে কি আছে? বলছে যে মাতৃকোষ থাকবে, সেখান থেকে একটা অপত্য কোষ সৃষ্টি, অর্থাৎ এই একটা কোষ থাকবে, এখান থেকে আরেকটা কোষ সৃষ্টির প্রক্রিয়াকে কোষ বিভাজন বলা হয়। অ্যামাইটোসিস মানে হচ্ছে কি? যে এখানে কোনো জটিল প্রক্রিয়া ছাড়া, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষে একটা নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হবে, তাকে বলা হয় অ্যামাইটোসিস। মানে হচ্ছে কি? যে একটা বিভাজন প্রক্রিয়া যেখানে কি হয়? নিউক্লিয়াস এবং হচ্ছে সাইটোপ্লাজম, এই যে আমাদের কাছে নর্মাল কোষ আছে, কিছুই না, জাস্ট কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া এইখানে যে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস আছে তারা কি হয়ে যাবে? তারা ভাগ হয়ে দুইটা কোষে পরিণত করবে, দুইটা অপত্য কোষ তৈরি করবে, এটাকে বলা হয় অ্যামাইটোসিস। ওয়ার্ডটা কোনটা? নিউক্লিয়াস সাইটোপ্লাজম বিভক্ত হয় কি ছাড়া? জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া, তাকে বলা হয় অ্যামাইটোসিস। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে কি? নিউক্লিয়াসের যে বিভাজন তাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে হচ্ছে কোনটা? সাইটোপ্লাজমের যে বিভাজন তাকে বলা হয় সাইটোকাইনেসিস। কোষ চক্র মানে হচ্ছে কি? তিনটা জিনিস বলতে হবে, যে একটা কোষ সৃষ্টি হয়েছে, তার বৃদ্ধি হয়েছে এবং পরবর্তীতে তার বিভাজন হয়েছে, লাইক তোমার জীবনের মতো, তোমার বড় হয়েছে তুমি, এরপর তোমার বৃদ্ধি হবে,
এরপরে তোমার হচ্ছে তোমার থেকে পরবর্তী প্রজন্ম আসবে, পরবর্তী বিভাজন হবে, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় কোষ চক্র। মেটাকাইনেসিস মানে হচ্ছে কি, যে কোষ বিভাজনের মেটাফেজ দশায় কি হয় আমাকে বলো, মেটাফেজ দশায় আমার যে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় মেটাকাইনেসিস। অর্থাৎ ক্রোমোজোমের মেটাফেজ দশায় বিষুবীয় অঞ্চলে যে বিন্যস্ত হওয়া তাকে আমরা বলি হচ্ছে মেটাকাইনেসিস। মাইটোটিক ইনডেক্স হচ্ছে কি, সহজ কথা, মোট কোষ সংখ্যা এবং মাইটোসিসরত কোষ সংখ্যার যে অনুপাত, ঠিক আছে, মোট কোষ সংখ্যা এবং মাইটোসিসরত কোষ সংখ্যার যে অনুপাত তাকে মাইটোটিক ইনডেক্স বলা হয়। ট্র্যাকশন ফাইবার হচ্ছে কি, ট্র্যাকশন ফাইবার হচ্ছে, আমি যদি তোমাকে বলি যে স্পিন্ডল তন্তু এখানে আছে, তা আমার এটা হচ্ছে ক্রোমোজোম, তাহলে এই ক্রোমোজোমের যে একটা ফাইবার, এই ক্রোমোজোমের ফাইবার যদি আমি একটু বলি, একটা ফাইবার যেটা হচ্ছে আমার ক্রোমোজোমকে স্পিন্ডল যন্ত্রের সাথে সংযোগ করে রাখে, এই জিনিসটাকে আমরা কি বলি, এই জিনিসটাকে বলা হয় ট্র্যাকশন ফাইবার, সোজা কথা এটা। এবার আসো হচ্ছে আমাদের কাছে পরেরটা, যে ইন্টারফেস কাকে বলে, যে দুইটা মাইটোসিস বিভাজনের মধ্যবর্তী দশাকে, লাইক একবার বিভাজন হলো আরেকবার বিভাজন হলো, মাঝখানের যে প্রস্তুতি দশা তাকে বলা হয় ইন্টারফেস। তাহলে দুটি মাইটোসিসের মধ্যবর্তী দশাকে আমরা বলি হচ্ছে ইন্টারফেস। মাইটোসিস বিভাজন সম্পন্ন হতে কোন ধাপ দুটি হচ্ছে সম্পন্ন করতে হয়, এটা একটু দেখো, কোন ধাপ দুটি সম্পন্ন করতে হয়, দুইটা, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াস বিভাজন, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস, তাই না, এই দুটো সম্পন্ন করতে হয়। নন সিস্টার ক্রোমাটিড মানে হচ্ছে কোনটা, বাইভ্যালেন্ট ব্যতীত, মনে করো হচ্ছে এইটা, এরা সিস্টার ক্রোমাটিড, ওকে, এটা একটা বাইভ্যালেন্ট, এটা একটা বাইভ্যালেন্ট, তাহলে এরা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার মানে কি, একটা বাইভ্যালেন্ট আর একটা বাইভ্যালেন্ট, তাহলে এইটার একটা ক্রোমাটিড আর এটা একটা ক্রোমাটিড নিলে এরা দুইজন নন সিস্টার ক্রোমাটিড হবে, সোজা কথা। অর্থাৎ বাইভ্যালেন্টের ভিন্ন ভিন্ন ক্রোমোজোম, দুইটা বাইভ্যালেন্টের ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড গুলোকে আমরা কি বলি, নন সিস্টার ক্রোমাটিড হচ্ছে বলা হয়ে থাকে, ওকে। আচ্ছা, মানে ভিন্ন ভিন্ন বাইভ্যালেন্ট আর কি। বাইভ্যালেন্ট হচ্ছে কি, প্রতি জোড়া বাঁধা ক্রোমোজোম জোড়াই হচ্ছে বাইভ্যালেন্ট। আচ্ছা, এই দেখো ক্রোমোজোম যদি এটা জোড়া বাঁধছে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে বাইভ্যালেন্ট। এবার চলে আসছে সিন্যাপসিস। সিন্যাপসিস মানে হচ্ছে কোনটা, হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে সিন্যাপসিস। হোমোলোগাস যে ক্রোমোজোমটা আছে, অর্থাৎ এই যে সেম টাইপের ক্রোমোজোম, এরা জোড়া বেঁধে আছে, এটাকে আমরা বলি হচ্ছে সিন্যাপসিস। ক্রসিং ওভার মানে হচ্ছে কি, প্যাকাইটিন দশায় এদের মধ্যে কি হয়, বৈশিষ্ট্যের আদান প্রদান হয়, ঠিক আছে, এটাকে বলা হয় ক্রসিং ওভার। তাহলে আমি কি বলতে পারি, মিওসিস 1 এর প্রোফেজ 1 এর প্যাকাইটিন উপদশায় এক জোড়া সমসংস্থ ক্রোমোজোম লিখতে হবে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মাঝখানে। দুটি নন সিস্টার ক্রোমাটিড কি হয়েছে আমি তোমাকে বলি, ধরো এইটা, এই যে এখানে দুইটা আছে, ঠিক আছে, বাইভ্যালেন্টের পার্টে, আর এইটা, তাহলে এটা একটা, এই দুইটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এই দুইটা নন সিস্টার ক্রোমাটিড। এবার এদের মধ্যে কানেকশন হবে, তাহলে এটাকে আমরা কি বলতেছি, দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের যে বিনিময় হয় এটাকে বলা হয় ক্রসিং ওভার। ক্রসিং ওভার সম্পর্কে কোন বিজ্ঞানী ধারণা দেন, থমাস হান্ট মর্গান। কায়াজমাটা হচ্ছে কি, যে প্রোফেজ 1 যখন আসে, প্রোফেজ 1 এর প্যাকাইটিন উপদশায় এক্স আকৃতির একটা গঠন তৈরি হয়, ঠিক আছে, আমরা কি বলি, দুটি নন সিস্টার ক্রোমাটিডের মাঝখানে, অর্থাৎ দেখো এই জায়গাটা আমি যদি তোমাকে এখানে বলি, এইটা এবং এই যে এইটা, তাহলে এইটার মধ্যে দুটো নন সিস্টার ক্রোমাটিডের মাঝখানে এক বা একাধিক স্থানে যুক্ত হয়, তখন কি হয়, এক্স আকৃতির গঠন দেখা যায়। এই এক্স আকৃতির গঠনকে আমরা বলি তোমার কায়াজমা। প্রান্তীয়করণ হচ্ছে কোনটা, প্রান্তীয়করণ হচ্ছে আমাদের এই জিনিসগুলো এইখান থেকে বিকর্ষণ হয়, দুইটা কায়াজমাটার মাঝখানে বিকর্ষণ হয়, কি বলা হচ্ছে, দুটি কায়াজমাটার মধ্যবর্তী স্থানে লুপের সৃষ্টি হয়, যে জায়গায় একটা লুপ সৃষ্টি হয়েছে, এখন এই লুপের মধ্যে কি হয়, লুপের মধ্যে বিকর্ষণ হয় আস্তে আস্তে, ওকে, এবং বিকর্ষণ হয়ে প্রান্তের দিকে সরে যায়, এটাকে আমরা বলি হচ্ছে প্রান্তীয়করণ। এটা জাস্ট এখান থেকে লিখে দেখে ফেলবা। আমরা এখানে বলা হচ্ছে চতুর্থ অধ্যায় অনুজীব, যেটা অনুজীবের কেসে অনুজীব কাকে বলে, যেসব জীবকে খালি চোখে শনাক্ত করা যায় না এবং অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তাকে বলা হয় অনুজীব। অনুবীক্ষণ যন্ত্রের নিচে যা দেখা যায় সেটা হচ্ছে অনুজীব। আচ্ছা, লাইটিক ফাজ হচ্ছে কি, ফাজ মানে হচ্ছে কি, যে সকল ভাইরাস ব্যাকটেরিয়া ভক্ষণ করে, আর লাইটিক মানে হচ্ছে কি, বিদীর্ণ করে সংখ্যা বৃদ্ধি করবে। তাহলে আমরা একটু দেখি যে সমস্ত ভাইরাস, তাহলে ভাইরাস বুঝে ফেলছি, এটা ফাজ মানে ভাইরাস, লাইটিক চক্র সম্পন্ন করে। লাইটিক ফাজ হচ্ছে কি, যে সমস্ত ভাইরাস লাইটিক চক্র সম্পন্ন করে তাদের কি করে, সংখ্যা বৃদ্ধি করে, বিদীর্ণ করে বের হয়ে আসে, তাদেরকে লাইটিক ফাজ বলা হয় বা ভিরুলেন্ট ফাজ বলা হয়। তাহলে ভাইরাস লাইটিক চক্রের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি, এটা হচ্ছে আমাদের এখানে কিওয়ার্ড। ভিরি অন, অন মানে হচ্ছে কি, এটা হচ্ছে একদম অন, সংক্রমণক্ষম একটা ভাইরাস। তাহলে আমরা কি বলতে পারি, এটা জাস্ট লিখবা যে এক একটি সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাসকে ভিরি অন বলা হয়, এতটুকু বললেই হয়ে যাবে। ক্যাপসিড হচ্ছে কি, ক্যাপসিড হচ্ছে আমাদের যে ভাইরাস আছে, এই যে নিউক্লিক অ্যাসিড আছে, নিউক্লিক অ্যাসিডের বাইরে প্রোটিন যে আবরণ, সেটাকে আমরা বলি কি, প্রোটিন আবরণকে বলা হয় ক্যাপসিড। তাহলে আমরা বলতে পারি কি, এই নিউক্লিক অ্যাসিড, এটা বলবা নিউক্লিক অ্যাসিডকে ঘিরে থাকা যে প্রোটিন আবরণটা, এই প্রোটিন আবরণটাকে আমরা বলি হচ্ছে ক্যাপসিড। ভাইরাসকে অকোষীয় কেন বলা হয়, কারণ এখানে অন্যান্য কোনো অঙ্গাণু নেই, একবার দেখে বলবা যে এখানে অন্যান্য যে ইম্পর্টেন্ট অঙ্গাণু সমূহ কিছুই থাকে না, তাই তারা বাহিরে হচ্ছে কি হিসেবে থাকে, বাহিরে তারা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই ওয়ার্ডগুলো একবার দেখলেই হচ্ছে হয়ে যাবে। আচ্ছা, ভাইরাস হচ্ছে কি, ভাইরাস হচ্ছে বলবা যে এখানে কি থাকবে, প্রোটিন থাকবে এবং নিউক্লিক অ্যাসিড থাকবে, এটা দিয়ে গঠিত একটা অকোষীয়। তাহলে ভাইরাস হচ্ছে কি, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত কি একটা অকোষীয় অতি আণুবীক্ষণিক পরজীবী।
ওকে, তাহলে একটা অকোষীয়, আমরা তো আগেই বলছিলাম আইডেন্টিফিকেশন ক্লাসে, অকোষীয় অতি আনুবীক্ষণিক। ওকে, এই যে একটা জীব যা হচ্ছে কি, এটা একটা পরজীবী, যা সজীব মাধ্যম ছাড়া নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে না, বাইরে নিষ্ক্রিয় থাকে, এইরকম দুই একটা বৈশিষ্ট্য দিয়ে শেষ করে দিবা। বাট এই কথার আগে বলতে হবে ব্যাকটেরিয়া ফার্স্ট কি, যে সকল ভাইরাস ব্যাকটেরিয়া ভক্ষণ করে, যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে দেন কি করে, নিজের সংখ্যা বৃদ্ধি করে, ব্যাকটেরিয়া অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করে, তাকে আমরা বলি হচ্ছে ব্যাকটেরিয়া ফার্স্ট। ক্যাপসোমিয়ার হচ্ছে কি, ক্যাপসোমিয়ার হচ্ছে এই যে ক্যাপসিড, সো ক্যাপসিড অসংখ্য প্রোটিন একক নিয়ে গঠিত। এটা একটা ক্যাপসোমিয়ার, এটা একটা ক্যাপসোমিয়ার, এটা একটা ক্যাপসোমিয়ার। তাহলে আমি কি বলতে পারি, যে সকল অসংখ্য প্রোটিন একক দিয়ে একটা ক্যাপসিড গঠিত, তাহলে সেই এককটাকে আমরা কি বলি, সেই এককগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার। প্রোফাজ হচ্ছে কি, প্রোফাজ হচ্ছে আমার ব্যাকটেরিয়ার ডিএনএ মনে করো এইটা, ওকে, এবং আমার ভাইরাসের ডিএনএ হচ্ছে এটা, ভাইরাসের ডিএনএ হচ্ছে এটা। এখন আমার কি হলো, এখন আমার হচ্ছে এই যে ভাইরাসের ডিএনএ এবং এই যে ব্যাকটেরিয়ার ডিএনএ দুটো একসাথে যখন থাকবে, এই জিনিসটাকে আমরা বলি প্রোফাজ। তাহলে কি বলতে পারি, ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে যুক্ত ভাইরাস ডিএনএটাকে আমরা বলি হচ্ছে প্রোফাজ। ইমার্জিং ভাইরাস হচ্ছে কোনটা, ইমার্জিং ভাইরাস হচ্ছে ধরো একটা ভাইরাস তোমাকে আক্রমণ করে মানুষকে, তো কি হলো, সে তার নিজের প্রজাতি থেকে বের হয়ে মানুষকে আক্রমণ তো করেই, তার সাথে মনে করো সে এখন বিড়ালকে আক্রমণ করা শুরু করছে, এটাকে বলা হয় ইমার্জিং ভাইরাস। তো মনে রাখবা এটাই, যে কিছু কিছু ভাইরাসের পরজীবিতা সুনির্দিষ্ট, বাট কি হয় যে আদি পোষক থেকে নতুন পোষক প্রজাতিতে রোগ সৃষ্টিকারী ভাইরাসই হচ্ছে কোনটা, ইমার্জিং। অর্থাৎ আগে মানুষকে করতো, এখন নতুন পোষক মানে বিড়ালকে করে, এই লাইনটা দিলেই হচ্ছে এখানে হয়ে যাবে। এবার চলে আসে হচ্ছে ডেঙ্গু রোগের জীবাণুর নাম হচ্ছে কি, ফ্ল্যাভি ভাইরাস। এটা কিন্তু ডেঙ্গু ভাইরাস দিও না, এটা ইম্পর্টেন্ট। পেপের রিং স্পট রোগের জীবাণুর নাম হচ্ছে কোনটা, আমরা বলতে পারি রিং স্পট রোগের জীবাণুর নাম হচ্ছে পটি ভাইরাস, ঠিক আছে। পটি ভাইরাস গণের হচ্ছে একটা ভাইরাস, এখানে তোমার দেওয়া হয়েছে। কলেরা রোগের জীবাণুর নাম খুবই ইম্পর্টেন্ট, অনেক বেশি আসে, ভিব্রিও কলেরা, বানান ভুল করে না, দেখো কলেরা ই আছে, কলেরা ই আছে, ওকে ফাইন। ব্যাকটেরিয়া হচ্ছে কি, ব্যাকটেরিয়া হচ্ছে একটা কোষীয় অঙ্গাণুবিহীন, মনে আছে এটা একটা আদি কোষী, তাহলে কোষীয় অঙ্গাণুবিহীন জটিল কোষ প্রাচীর থাকে, কি দিয়ে তৈরি, পেপটিড ও গ্লাইকান দিয়ে। আদি প্রকৃতির নিউক্লিয়াস বিশিষ্ট ক্ষুদ্রতম সরল প্রকৃতির এক কোষী আণুবীক্ষণিক জীব। তোমাকে ফার্স্টে বলতে হবে এটা অঙ্গাণু নাই, এটা জটিল কোষ প্রাচীর আছে, অঙ্গাণু নাই কোষ প্রাচীর আছে, এরপরে কি বলতে হবে, এটা আণুবীক্ষণিক, সিকিউ আইডেন্টিফিকেশনে বলছিলাম। দেন নিউক্লিয়াস থেকে সুগঠিত নয়, তাকে আমরা বলি ব্যাকটেরিয়া। অর্থাৎ ব্যাকটেরিয়া সম্পর্কে যা জানো লিখে দিবা, ব্যাকটেরিয়া গঠন করছো না, ওইটা একটু লিখে দিলে ব্যাকটেরিয়ার সংজ্ঞা হয়ে যাবে। মেসোজোম হচ্ছে কোনটা, ব্যাকটেরিয়া যেটা আছে এটা মনে করো প্লাজমা মেমব্রেন, এখানে হচ্ছে ভাঁজ সৃষ্টি হয়, এই ভাঁজটাকে আমরা বলি হচ্ছে, ভাঁজের মতো অঙ্গাণুকে বলা হয় কি, আমরা বলি মিজোজোম। তাহলে প্লাজমা মেমব্রেন কি হয়, প্লাজমা মেমব্রেন কখনো কখনো ভেতরের দিকে ভাঁজ হয়, এই যে ভাঁজ হয়ে যে অঙ্গের মতো গঠন করে তাকে বলা হয় মেসোজোম। মেসোজোম কি করে, কোষ বিভাজনে সাহায্য করে। ম্যালেরিয়া হচ্ছে কি, ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফিলিক্স বা বলি, আমরা বলি যে অ্যানোফিলিক্স, যেটা মশাবাহিত, বাংলায় লিখতে পারো সমস্যা নেই, মশাবাহিত এক ধরনের মারাত্মক জ্বর রোগ। ওকে, মেরো জাইগোট হচ্ছে কোনটা, মেরো জাইগোট এখানে বলা হচ্ছে যে ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়া আরেকটা ব্যাকটেরিয়ার সাথে যখন যৌনচরণ করে, একটা ব্যাকটেরিয়া তার ডিএনএ আমরা এখানে বলি বা ক্রোমোজোমের কিছু অংশ আরেকটা ব্যাকটেরিয়াকে দেয়, অর্থাৎ পুরোটা দেয় না। তাহলে এই যে আংশিক দিচ্ছে, মেরো মানে কি আংশিক, তাহলে এইখানে যে জাইগোটটা তৈরি হয় এটাকে বলা হয় মেরোজাইগোট। বুঝতে পারছো, একবার রিডিং মারবো তাহলে হচ্ছে তুমি বুঝতে পারবে। এখানে প্লাজমিড হচ্ছে কি, এটা তো আমরা পড়েই আসছি প্লাজমিডের সংজ্ঞাটা আগে। কলেরা আক্রান্ত রোগীর ডিহাইড্রেশন দেখা যায় কেন, কারণ প্রচুর পরিমাণে হচ্ছে কি হয়, বের হয়, পানি বের হয়, এই জন্য সেটা ক্ষতেও দিতে পারে। সুপ্তাবস্থা মানে হচ্ছে কোনটা, মানবদেহে পরজীবী প্রবেশের পর থেকে রোগের লক্ষণ প্রকাশ পাওয়া পর্যন্ত যে সময়টা তাকে বলা হয় রোগের সুপ্তাবস্থা। অর্থাৎ অ্যাটাক করছে, সাথে সাথে তুমি অসুস্থ হলে, তাহলে অ্যাটাক করলো, এরপরে তোমার লক্ষণ প্রকাশ পেতে যতটুকু টাইম লাগে তাকে বলা হয় সুপ্তাবস্থা। প্যাথোজেন মানে হচ্ছে কোনটা, যে সকল অণুজীব প্রাণীদেহ হচ্ছে কি করে, রোগ জীবাণু সৃষ্টি করতে সক্ষম, তাকে বলা হয় প্যাথোজেন। যেরকম আমরা পড়ি প্যাথোলজি, রোগ জীবাণু নিয়ে পড়ি, ঠিক আছে। তাহলে যে সকল অণুজীব রোগ সৃষ্টি করতে পারে তাকে আমরা বলবো হচ্ছে প্যাথোজেন। এটা একবারই আসছিল। ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম হচ্ছে কোনটা, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। পরজীবী হচ্ছে কোনটা, যারা হচ্ছে নিজে খাদ্য তৈরি করতে পারে না, অন্য কারোর উপর নির্ভরশীল, এই জিনিসটাই। সো যে সকল জীব আজীবন বা জীবনের কোনো এক বা একাধিক পর্যায়ে জীবন ধারণের জন্য ভিন্ন প্রজাতিভুক্ত জীবদেহে হচ্ছে বাস করে, সে ভেতরে বা বাইরে, তাকে আমরা বলি হচ্ছে পরজীবী। এগুলো রিডিং মারলে হবে। এক্সফ্লাজেলেশন মানে হচ্ছে কোনটা, যে ক্রপের গহ্বরে ম্যালেরিয়া জীবাণুর স্পারমাটোজেনেসিসের বিশেষ প্রক্রিয়াকে এক্সফ্লাজেলেশন বলা হয়। মানে আমি তোমাকে বলি, আমাদের কাছে কি থাকে, আমাদের কাছে থাকে হচ্ছে মাইক্রোগ্যামেটোসাইট। তো এই মাইক্রোগ্যামেটোসাইট গুলো কি করে, এরকম লম্বা প্রবর্ধন সৃষ্টি করে, তাই এই প্রক্রিয়াটাকে বলা হয় এক্সফ্লাজেলেশন। ওকে, সো এটা একবার দেখবা যে স্পারমাটোজেনেসিস মানে কি, পুরুষদের জন্য স্পার্ম তৈরি করার প্রক্রিয়া, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। তাহলে স্পারমাটোজেনেসিসের বিশেষ প্রক্রিয়া কোথায় হয়, মশার পেটে, আমরা চিত্রের ক্লাসে দেখছি। ব্যাকটেরিয়া ফাজ কি, যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, পড়ে আসছি। ক্যাপসোমিয়ার কি, এটাও আমরা পড়ে ফেলছি অলরেডি। ধানের ব্লাইট রোগের জীবাণুর বৈজ্ঞানিক নাম হচ্ছে কি, জ্যান্থোমোনাস ওরাইজা। পিআরএসভি এর পূর্ণরূপ হচ্ছে কোনটা, প্যাপায়া রিং স্পট ভাইরাস, প্যাপায়া রিং স্পট ভাইরাস। প্রিয়ন্স হচ্ছে কোনটা, সংক্রমণক্ষম প্রোটিন ফাইব্রিল। দেখো শুধুমাত্র প্রোটিন থাকবে, তাহলে এইটা যদি পিআর মানে কি, প্রিয়ন্স মানে কি, প্রোটিন থেকে আসছে, তাহলে শুধুমাত্র প্রোটিন যখন সংক্রমণক্ষম হয় তাকে বলা হয় কি, প্রিয়ন্স বলা হয়। আচ্ছা, আমরা এখানে আজান দিচ্ছে, আজান শেষে হচ্ছে আমি তোমাদের এই পার্টটা শুরু করতেছি, সপ্তম অধ্যায়। ওকে, আমি একটু ফাস্ট পড়াচ্ছি কারণ আমরা কিন্তু খুব ফাস্ট রিভিশন দিচ্ছি। চলে আসছি হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজিতে। এখানে কি কি আছে একটু ফাস্ট চাই আমরা। নগ্নবীজ উদ্ভিদ কাকে বলে,
যাদের হচ্ছে গর্ভাশয় থাকে না, গর্ভাশয় থাকে না দেখে তার ফল হয় না, ফল থাকে না দেখে বীজ নগ্ন অবস্থা থাকে, সোজা কথা এটা। যাদের মধ্যে আমি বলি কি ফুল হয় কিন্তু ফল হয় না, তুমি এটার কথা আগে বলবা যে ফল হয় না, ফল হয় না দেখে বীজটা কি থাকবে, আবৃত অবস্থায় থাকে না বা নগ্ন অবস্থায় থাকে, তাকে বলা হয় নগ্নবীজ উদ্ভিদ। সোরাস হচ্ছে কি, সোরাস হচ্ছে মাইক্রোস্পোরোফিল যেটা বা পুংরেণুপত্রের পৃষ্ঠদেশে বহু স্পোরাঞ্জিয়া তৈরি হয়, ঠিক আছে। মাইক্রোস্পোরোফিলে স্পোরাঞ্জিয়া থাকে, এরকম 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়া, এই ওয়ার্ডটা তোমাকে মাস দিতে হবে, 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়া একত্রিত হয়ে অবস্থান করে তাকে বলা হয় স্পোরাস। তাহলে 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়া একত্রিত হয়ে যেটা গঠন করে তাকে সোরাস বলা হয়। কোরালয়েড মূল মানে হচ্ছে কোনটা, সাইকাসের মূল দেখতে অনেকটা সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো, ওকে। এবং কেন হয় এটা, নষ্ট ক্যানাবিনের কারণে, এটা লিখে দিও পারলে। সো এটাকে বলা হয় কি কোরালয়েড মূল বলা হয় দেখে। পাম ফার্ন কাকে বলা হয়, যে সাইকাসে যেটা, সাইকাসকে পাম উদ্ভিদ এবং ফার্নের পাতার সাথে মিল থাকে। তাহলে দেখো পামের মতো সে খাড়া আর ফার্নের পাতার মতো, তাহলে পাম উদ্ভিদ এবং ফার্নের সাথে মিল থাকায় সাইকাসকে আমরা পাম ফার্ন বলি, সোজা কথা। জীবন্ত জীবাশ্ম মানে হচ্ছে কি, জীবাশ্ম মানে কি যেটা অনেক আগের কোনো একটা জীব, আগের জীব এখন মানে মরে গেছে, আবার জীবন্ত মানে কি জীবিত আছে, মানে হচ্ছে কি আগের কোনো জীব যেটা হচ্ছে এখন জীবাশ্মতার পাওয়া গেছে, সেই সকল জীবের সাথে যদি বর্তমান কোনো জীবের যেটা জীবিত আছে তার বৈশিষ্ট্য পাওয়া যায় তাকে বলা হয় হচ্ছে কি জীবন্ত জীবাশ্ম। যেমন তুমি দেখা যাবে জিনিসটা কি, তোমার দাদার অনেক বৈশিষ্ট্য পাইছো তুমি, ঠিক আছে, তোমার দাদা তো ধরো এখন নাই, তাহলে তুমি কি হবা, তুমি তোমার দাদার জীবন্ত জীবাশ্ম, মানে হচ্ছে তোমার দাদার অনেক বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে বাট তোমার দাদা কিন্তু এখন নাই, ঠিক আছে, এরকম জিনিসটা। সো আমরা এখন বলি হচ্ছে জীবন্ত জীবাশ্ম কি বর্তমানকালে কোনো জীবিত জীবের বৈশিষ্ট্য, লাইক তোমার বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম জীবের বৈশিষ্ট্যের সাথে, লাইক তোমার দাদার সাথে যদি বৈশিষ্ট্য মিল সম্পন্ন হয় তাকে বলে জীবন্ত জীবাশ্ম, ওকে। সবার কি এটা মন খারাপ করো না, আমার দাদা হচ্ছে নাই এই জন্য নর্মালি বললাম আর কি। অ্যাম্বার যেটা, অ্যাম্বার হলো জীবাশ্মে পরিণত হওয়া গাছের তৈল বা গাছ থেকে নিঃসৃত তরল পদার্থ। সো জীবাশ্মে যেই গাছের পরিণত হয়েছে তার গাছের তৈল। পুং রেণুপত্র হচ্ছে কি, যে পুং সাইকাসের উদ্ভিদের শীর্ষে অসংখ্য পুং রেণুপত্র সৃষ্টি হয়, ঠিক আছে। তো পুং রেণুপত্র সৃষ্টি হয় যে স্ট্রোবিলাস থাকে, এবং ওই পুং রেণুপত্রগুলো একত্রিত হয়ে কি গঠন করে, পুং স্ট্রোবিলাস গঠন করে। এবং পুং রেণুপত্র কি হয়, পুং রেণু বা স্পোর গঠিত হয়। এটা ডেফিনেটলি এরকম দরকার নেই, নর্মালি বলবা স্ট্রোবিলাসে নর্মালি পুং মানে যেখানে হচ্ছে আমাদের কাছে স্পোর তৈরি হয়, পুং স্পোর, তাকে বলা হয় পুং রেণুপত্র, এটা বললেই হবে। আবৃতবীজ উদ্ভিদ কাকে বলা হয়, যেই জায়গায় হচ্ছে কি থাকে, আমার যে বীজ, বীজ হচ্ছে ফলের মধ্যে থাকে, তাকে আমরা বলি হচ্ছে কি, তাকে আমরা বলি হচ্ছে আবৃতবীজ উদ্ভিদ। ফুল হচ্ছে কি, ফুল হচ্ছে আমরা বলতে পারি যে বংশ বিস্তারের লক্ষ্যে, ফুল কিন্তু মেইনলি বংশ বিস্তারের জন্য তৈরি হয়। আমরা বলবো এটা যে বংশ বিস্তার উদ্দেশ্যে ফল এবং বীজ উৎপাদনের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ, এই ওয়ার্ডটা বলতে হবে, বিশেষভাবে রূপান্তরিত বিটপকে ফুল বলে, বিশেষভাবে রূপান্তরিত বিটপকে ফুল বলে। কেন, বংশবৃদ্ধির জন্য, ফুল এবং ফল এবং বীজ সৃষ্টির জন্য। গর্ভকটি পুষ্প হচ্ছে কোনটা, গর্ভকটি পুষ্প মানে হচ্ছে যদি গর্ভাশয় এটা থাকে, গর্ভাশয়ের চারিদিকে আমার কাছে বৃতি পাপড়ি এগুলো চক্রাকারে বিন্যস্ত থাকবে, তাহলে কি বলবে, গর্ভাশয়ের চারিদিকে চক্রাকারে অবস্থান করবে কে কে, বৃতি, দল, পুংস্তবক, এই তিনটা। ক্যারিওপসিস হচ্ছে কোনটা, ক্যারিওপসিস হচ্ছে পোয়েসি গোত্রের ফল, অর্থাৎ এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং একটি মাত্র বীজযুক্ত, একটি মাত্র বীজযুক্ত ফল হচ্ছে কি ক্যারিওপসিস, এটাই বলবা যে, অথবা বলবা পোয়েসি গোত্রের ফল যেটা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট একবীজপত্রী, তাকে বলা হয় ক্যারিওপসিস। লোডিকিউল হচ্ছে কোনটা, অনেক বেশি আসে, ক্ষুদ্র শল্কপত্রের ন্যায় পুষ্পপুট হচ্ছে লোডিকিউল, এটাই বলবা, ক্ষুদ্র শল্কপত্র এর ন্যায় যে পুষ্পপুট এটাকে বলা হয় লোডিকিউল। আচ্ছা, পুষ্পপুট হচ্ছে কি, পুষ্পপুট সহজ কথা হচ্ছে বৃতি এবং দল সেম হয়ে গেছে, এটাকে আলাদা করা যায় না, এটাই হচ্ছে পুষ্পপুট। তাহলে আমি বলতে পারি কি, বৃতি এবং দলকে যখন আকৃতি এবং বর্ণে পৃথক করা যায় না তখন হচ্ছে কি হয়, দেখতে এরা কি রকম হয়, দেখতে এরা একই রকম হয়, তখন এটাকে বলা হয় কি পেরিয়ান্থ বা হচ্ছে পুষ্পপুট। পুষ্প প্রতীক হচ্ছে কোনটা, সহজ কথা, যে প্রতীকের সাহায্যে পুষ্পের অবস্থান কি, স্তবকের সংখ্যা কি, কোনটা কি অবস্থায় আছে, কোথায় সমসংযোগ আছে, অসমসংযোগ, অর্থাৎ পুষ্প প্রতীকটা চিন্তা করবা, ওইটার মধ্যে যা যা আছে ওইটাই পুষ্প প্রতীকের সংজ্ঞার মধ্যে দিয়ে দিবা, তাইলেই হচ্ছে হয়ে যাবে। এবার চলে আসো যে পুষ্প সংকেতের কথা যদি আমি বলি, সেম জিনিস বলবা, এখানে লিখবা হচ্ছে প্রতীক, প্রতীকের সাহায্যে কোনটার কোনটার অবস্থা, আর এখানে লিখবা যে সংকেতের সাহায্যে, এগুলোই বলতে পারো, যে সংকেতের সাহায্যে এগুলো জানা যায় তাকে পুষ্প সংকেত বলা হয়। অমরা কাকে বলা হয়, অমরা হচ্ছে গর্ভাশয়, গর্ভাশয়ের ভেতরে যেই টিস্যুটা থেকে ওভিউল বা ডিম্বক সৃষ্টি হয়, তাহলে যেই টিস্যু থেকে গর্ভাশয়ে ওভিউল বা ডিম্বক সৃষ্টি হয় সেই টিস্যুটাকে বলা হয় কি, অমরা বলা হয়। অমরা বিন্যাস মানে হচ্ছে কোনটা, যে এই যে অমরা গর্ভাশয়ে থাকে তা সেটা যেভাবে সাজানো থাকে তাকে বলা হয় অমরা বিন্যাস, সেটা বললে হচ্ছে হবে, ঠিক আছে। দেখো গর্ভাশয়ের ভেতরে প্লাসেন্টা বা অমরার যে বিন্যাস তাকে বলা হয় কি, অমরা বিন্যাস বলা হয়। তো আগে অমরা সংখ্যাটা দিয়ে দিবা। ভার্সেটাইল পরাগধানী হচ্ছে কোনটা, যে পরাগধানীটা হচ্ছে আমরা কি বলি সর্বমুখ, সব জায়গায় হচ্ছে রোটেট করতে পারে, সেটাকে বলা হয় ভার্সেটাইল পরাগধানী। একবার এখানে রিডিং মিলে বুঝে ফেলবা। লিগুল হচ্ছে কোনটা, লিগুল হচ্ছে লিফ সিথের মাথায় এবং পত্রফলকের সংযোগস্থলে একটা উপবৃদ্ধি, লাইক আমি তোমাকে বলি এটা হচ্ছে আমার কাণ্ড, একটা হচ্ছে লিফ সিথ মানে হচ্ছে কি এইটা এরকম আবৃত করে রাখবে, তাহলে এই যে পত্রফলক এটার সংযোগস্থলে এবং এই যে লিফ সিথ এর মাথায় হচ্ছে একটা উপবৃদ্ধি থাকে,
এই উপরের দিকে বলা হচ্ছে লিগিউল। একটু দেখবা পেরিয়ান্থ হচ্ছে কোনটা, পেরিয়ান্থ যে পুষ্পপুট আমরা পড়ে ফেলছি। এপোফাইসিস মানে কি, পুং রেণুপত্র যেটা, পুং রেণুপত্রের এই যে মাথাটা, মাথার যে সরু বর্ধিত অংশ, আমরা কি বলি পুং রেণুপত্র ফার্স্টে বলবা, সরু বর্ধিত যে মাথাটা, এই মাথাটাকে বলা হয় হচ্ছে কি এপোফাইসিস। পঞ্জরি পত্র কাকে বলা হয়, যে মঞ্জরি মানে ফুলের কথা, অর্থাৎ আমার যে নর্মালি বলা হয় কি আমার যে হচ্ছে বিশেষভাবে পরিবর্তিত পাতার কক্ষে পুষ্প বা মঞ্জরি দণ্ড উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা বিশেষভাবে পরিবর্তিত হয়, এখানে হচ্ছে একটা পাতার কক্ষ বা রুম থাকে, এখান থেকে ফুল তৈরি হয়। তাহলে এই যে কক্ষটা এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হচ্ছে এইখানে পাতার মতো যে অংশটা থাকে সেটাকে বলা হয় মঞ্জরি পত্র। পুষ্পপত্র বিন্যাস কাকে বলা হয়, যে আমাদের যে পুষ্প থাকে, পুষ্পের যে পত্র থাকে সেটা কিভাবে বিন্যস্ত থাকে, এটা হচ্ছে তুলনামূলক বললে হচ্ছে হবে, আর কিছু না, একবার রিডিং মারে এটা আসে মোটামুটি আর কি। রেণুপত্রের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে সোরাই উৎপন্নকারী পাতাকে বলা হয় স্পোরোফিল বা হচ্ছে রেণুপত্র। এই যে আমরা বলছিলাম না অনেকগুলো স্পোরাঞ্জিয়াম মিলে হচ্ছে সোরাই গঠন করে, তাহলে ওই সোরাই আছে কার মধ্যে, রেণুপত্রের মাঝখানে, এটাকে বলা হয় আমাদের কাছে স্পোরোফিল বা হচ্ছে রেণুপত্র। সাইকাস মানে হচ্ছে কি অসংখ্য মাইক্রোস্পোরোফিল, এটা বলতে হয়। পুং রেণুপত্র একসাথে কি হয়, একসাথে একত্রিত হয়, একত্রিত হয়ে কি করে মোচাকৃতির একটা গঠন তৈরি করে, সেই মোচাকৃতির গঠনকে পুংস্ট্রোবিলাস বলে। ঢ্যাঁড়স কোন গোত্রভুক্ত, ঢ্যাঁড়স হচ্ছে মালবেসির মধ্যে পড়ছে। এবার চলে আসে অষ্টম অধ্যায় টিস্যু এবং টিস্যুতন্ত্র। টিস্যু হচ্ছে কি, টিস্যু জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, দেখো একই উৎস, একই ওয়ার্ডটা বলতে হবে, একই উৎস থেকে সৃষ্ট, একই ধরনের কাজ করে, একই ধর্মী বা সমধর্মী যে অবিচ্ছিন্ন কোষগুচ্ছ, তাহলে এরকম একটা কোষগুচ্ছকে আমরা কি বলি, বলি হচ্ছে টিস্যু। এবার হচ্ছে ভাজক টিস্যু কাকে বলা হয়, ভাজক টিস্যু মানে হচ্ছে যেটা আমৃত্যু বিভাজন ক্ষম থাকবে তাকে, এতটুকু বললেই হবে, যেটা হচ্ছে বিভাজিত অবস্থায় থাকে এবং বিভাজন ক্ষমতা অক্ষুণ্ণ থাকে তাকে আমরা বলি হচ্ছে ভাজক টিস্যু। প্রারম্ভিক ভাজক টিস্যু হচ্ছে কোনটা, প্রারম্ভিক ভাজক টিস্যু হচ্ছে যে একদম আদি আমলে যখন শুরু হয়েছে তখন যে ভাজক টিস্যু থাকে, তাহলে আমি বলতে পারি কি প্রারম্ভিক ভাজক টিস্যু হচ্ছে মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষ দেশে একটা ক্ষুদ্র অঞ্চল যেখান থেকে পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যু তৈরি হয়। তার মানে প্রাইমারি ভাজক টিস্যু যেখান থেকে তৈরি হয় মূল বা আমাদের কাণ্ডের অগ্রভাগের শীর্ষ দেশে, অর্থাৎ মূল বা কাণ্ডের উপরের দিকে যেগুলো বা এই যে এগুলো শীর্ষ দেশ বা উপরের দিকে যে শীর্ষ দেশ, এখান থেকে পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যু সৃষ্টি হয়। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু। প্রোটোডার্ম হচ্ছে কোনটা, সহজ কথা, যেই ভাজক টিস্যু ত্বক সৃষ্টি করে, ঠিক আছে। আমি বলতে পারি কি যে ভাজক টিস্যু কি সৃষ্টি করবে, ত্বক সৃষ্টি করবে, তাকে বলা হয় প্রোটোডার্ম। এই যে ডার্ম দেয়া আছে। নিঃস্রাবী টিস্যু মানে হচ্ছে কেন, নিঃস্রাবী টিস্যু একটা স্থায়ী টিস্যু যেখান থেকে বিভিন্ন ধরনের নিঃসরণ হয়। কি কি নিঃসরণ হতে পারে, উৎসেচক, বর্জ্য মানে এনজাইম, রেজিন, গাম, উদ্দায়ী, এগুলো একবার দেখে ফেলবো তাহলে হচ্ছে হয়ে যাবে। হাইডাথোড হচ্ছে কোনটা, হাইডাথোড হচ্ছে আমরা জানি কি যে গরমের দিনে তোমার হচ্ছে পাতার কিনারায়, এটা মাথায় রাখবা, পাতার কিনারায়। তাহলে ওয়ার্ডগুলো একটু দেখো, প্রচন্ড গরমের দিনে, প্রচন্ড গরমের দিনে অথবা বিশেষ পরিস্থিতিতে বলবা উদ্ভিদ দেহ থেকে পানি যে রন্ধ্রের মাধ্যমে পরিত্যক্ত হয়, অর্থাৎ পানি বের হচ্ছে, এই ওয়ার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট, বাষ্পরা, পানি যে রন্ধ্রের মাধ্যমে বের হচ্ছে বিশেষ অবস্থায় তাকে বলা হয় কি, তাকে বলা হয় পানিপত্ররন্ধ্র। আচ্ছা, পানি থলি হচ্ছে কোনটা, এটা হচ্ছে বিশেষ ধরনের এক প্রকার পানি ধারক এবং প্রশস্ত ট্রাইকোমকে আমরা পানি থলি বলি, ঠিক আছে। এটা পানি ধারণ করে এবং ট্রাইকোম নরমালি কি লম্বা হয়, তো এটা প্রশস্ত হয়, প্রশস্ত হয়ে ওই জায়গায় পানি ধারণ করতে পারে। তাহলে এটা বলবা এটা একটা পানি ধারক এবং এইটা মাস্ট বলতে হয় প্রশস্ত ট্রাইকোম। ট্রাইকোম এরকম লম্বা থাকে, প্রশস্ত হয়ে গেলে কি পানি ধারণ করতে পারে। এবং হচ্ছে আমাদের কাছে বলতে পারবো না মিজেম ব্রায়ান্থাম ক্রিস্টালিনিয়াম যেটা বরফ উদ্ভিদ, সেটা সেখানে চলে আসে। বাস্ট ফাইবার হচ্ছে কোনটা, সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে আমরা বাস্ট ফাইবার বলি। তাহলে সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে কি বলা হয়, বাস্ট ফাইবার বলা হয়। পেরিসাইকেল হচ্ছে কোনটা, পেরিসাইকেল হচ্ছে সহজ কথা যে এটা যদি আমার অন্তত্বক হয়, অন্তত্বকের নিচে যদি আমি এখানে বলি যে এগুলো হচ্ছে ভাস্কুলার বান্ডেল মনে করো, তাহলে অন্তত্বকের নিচে ভাস্কুলার বান্ডেল বাদে এক বা একাধিক কি থাকে, এক বা একাধিক এরকম আমাদের কাছে এই যে এরকম টিস্যু গুচ্ছ থাকে। এখানে যে টিস্যু গুচ্ছগুলো থাকে এগুলোকে আমরা বলি কি, এগুলোকে বলা হয় পেরিসাইকেল। ওকে, এটা একবার দেখে দাও। মজ্জা হচ্ছে কি, মজ্জা হচ্ছে পরিবহন টিস্যু দিয়ে পরিবেশিত, এই যে এগুলো পরিবহন টিস্যু বলছিলাম তাই না। তাহলে এগুলো দিয়ে পরিবেশিত মূল বা কাণ্ড এর যে কেন্দ্রস্থলে বিভিন্ন কোষ থাকে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় মজ্জা। প্রোটোজাইলাম হচ্ছে কোনটা, প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট সরু যে জাইলেমটা, অর্থাৎ ছোট জাইলেম, এটাকে বলা হয় প্রোটোজাইলাম। এরপরে যখন বড় জাইলেম হয় এটা হয়ে যায় হচ্ছে মেটাজাইলাম। তাহলে কোথা থেকে সৃষ্টি হয়, প্রোক্যাম্বিয়াম থেকে, এবং কি দিতে হবে, সরু জাইলেম, দ্যাটস ইট, এটাকে বলা হয় প্রোটোজাইলাম। স্টার্চ শীট হচ্ছে কোথায় পাওয়া যায়, দেখো স্টার্চ শীট মানে শ্বেতসার আবরণ। শ্বেতসার আবরণ অলওয়েজ কোথায় পাওয়া যায়, কাণ্ডে পাওয়া যায়। কোথায় পাওয়া যাবে, আমরা বলতে পারি কাণ্ডে। কাণ্ডের কোথায় পাওয়া যায়, এন্ডোডার্মিসের কোষগুলোতে পাওয়া যায়। ভাস্কুলার বান্ডেল হচ্ছে কোনটা, জাইলেম ফ্লোয়েম টিস্যুকে ভাস্কুলার বান্ডেল বলা হয়। জাইলেম হচ্ছে কি, এটা একটা জটিল টিস্যু, এটা সরল টিস্যু না কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে কি একটা জটিল টিস্যু, এবং জটিল টিস্যু হচ্ছে কি করে, কি কাজ করে, পানি শোষণ করে, বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এটাই বলবে যে শোষিত পানি এবং হচ্ছে খনিজ লবণ এটা হচ্ছে বিভিন্ন অংশে পৌঁছে দেয়, এটাকে বলা হয় জাইলেম। ফ্লোয়েম কাকে বলা হয়, ফ্লোয়েম তো তোমার মেইনলি হচ্ছে ফ্লোয়েম মেইনলি খাদ্যসার পরিবহন করে, ঠিক আছে। ফ্লোয়েম হচ্ছে কি, খাদ্যসার পরিবহন করে, খাদ্যসার কাঁচামাল এগুলো পরিবহন করে। ক্যাম্বিয়াম হচ্ছে কোনটা, ক্যাম্বিয়াম হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাঝখানে অবস্থিত ভাজক টিস্যুকে বলা হয়
ক্যাম্বিয়াম, ওই যে মনে আছে সংযুক্ত আমরা বলছিলাম যেখানে জাইলেম এবং ফ্লোয়েম থাকে, তার মাঝখানে এই যে ভাজক টিস্যু, এটা হচ্ছে ক্যাম্বিয়াম বলা হয়। অ্যারেনকাইমা হচ্ছে কি এয়ার, মানে কি বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমা। অ্যারেনকাইমার সাথে কার মিল? প্যারেনকাইমার। এবং এয়ার দিয়ে বুঝবা কি প্যারেনকাইমার মাঝখানে এয়ার আছে বা বায়ুকুঠুরি আছে। আচ্ছা, স্টিলি মানে হচ্ছে কোনটা? পেরিসাইকেল স্তর থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডেল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে। তাহলে এটা হচ্ছে আমরা কি বলতে পারি যে পেরিসাইকেল স্তর এখানে আছে, মানে মোদ্দা কথা এই যে পুরো জায়গাটা ভাস্কুলার বান্ডেল সহকারে এটাকে বলা হবে কি স্টিলিয়ার। উপরেটা আমার কাছে কি আছে? বহিঃস্টিলীয় অঞ্চল। এবার বলা হচ্ছে কর্টেক্স হচ্ছে কি হাইপোডার্মিসের নিচ থেকে এন্ডোডার্মিস পর্যন্ত। লাইক এটা হচ্ছে আমার হাইপোডার্মিস, এটা হচ্ছে এন্ডোডার্মিস। তাহলে এইখান থেকে এই পর্যন্ত যে অংশটা সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় কর্টেক্স। এন্ডোডার্মিস হচ্ছে কি? এন্ডোডার্মিস হচ্ছে অন্ততক, যেটা অন্ততক বা কর্টেক্সের একদম ভেতরের দিকের অংশ, যেটা হচ্ছে একটা মাত্র কোষস্তর দিয়ে মাত্র একটা লেয়ার থাকে, কিন্তু এখানে মাত্র একটা লেয়ার থাকে। এপিব্লেমা মানে কি? এপিব্লেমা পাওয়া যায় হচ্ছে মূলের বাইরের ত্বককে। আর এপিডার্মিস হচ্ছে কোনটা? এপিডার্মিস হচ্ছে কাণ্ডের বাইরের ত্বক। ওকে, এবার চলে আসা হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ হচ্ছে কোনটা? মূলের অগ্রভাগে কোষের প্রস্থপ্রাচীর। আমি তোমাকে বলি আমাদের যে অন্ততক আছে, ওকে, এই অন্ততকের প্রস্থপ্রাচীর যেগুলো আছে, অন্ততকের প্রস্থপ্রাচীর এগুলো হচ্ছে কি হয়? এগুলো দুইটা জিনিস দিয়ে মোটা হয়। কি কি যুক্ত হয়? প্রস্থ এবং পার্শ্বপ্রাচীর সুবেরিন এবং লিগনিন যুক্ত হয়ে সরু ফিতার মতো একটা বেষ্টনী সৃষ্টি করে। তাহলে তুমি বলবা কি মূলের অন্ততকে, এটা অগ্রভুকীয় না, বানান ভুল আসছে, আমি তোমাকে বলি অন্ততকীয়। অন্ততকীয় কোষের প্রস্থ এবং পার্শ্বপ্রাচীর, এখানে দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। লিসু মনে রাখবা, লিসু 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 মানে লিগনিন সুবেরিন জমা হয়ে এই জায়গা কি হয়? এই জায়গা হচ্ছে সরু একটা ফিতার মতো তৈরি হয়, এটাকে আমরা বলি হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। ওকে, এবার চলে আসা হচ্ছে নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব। উদ্ভিদ শারীরতত্ত্বে কি আছে? অভিস্রবণ। অভিস্রবণ মানে হচ্ছে কোনটা? একই দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ থাকবে, একটা ঘন একটা পাতলা। একই দ্রাবক বলবা দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ যেখানে একটা বৈষম্যভেদ্য পর্দা থাকবে, যেখানে কি থাকবে? একটা বৈষম্যভেদ্য পর্দা থাকবে। এবং সেটাকে যখন আলাদা করে দিলাম আমরা, তখন আমরা কি বলবো জানো? দ্রাবকের উচ্চ ঘনত্ব থেকে কম ঘনত্ব দিকে আসবে। এই দেখো কি বলছে যে দ্রাবক পদার্থ যে প্রক্রিয়ায় তার উচ্চ ঘনত্ব বেশি ঘনত্ব থেকে, এটা একটু এখানে কিন্তু কাহিনী আছে, আমি কনসেপ্টে এখানে যাবো না, বাট দ্রাবক বললে বেশি ঘনত্ব হবে, ঠিক আছে? দ্রাবক বললে দ্রাবকের বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাওয়ার যে প্রক্রিয়া তাকে আমরা বলি হচ্ছে অভিস্রবণ, ঠিক আছে? দ্রাবক বলছি দেখে কিন্তু বেশি থেকে কম, অন্য কিছু বললে কিন্তু উল্টা হইতো। আচ্ছা, ম্যাক্রোমৌল হচ্ছে কোনটা? যেগুলো অনেক বেশি পরিমাণে লাগবে, অর্থাৎ উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি এবং বিপাকের জন্য যে সকল মৌল কি লাগবে? বেশি পরিমাণে লাগবে, তাকে বলা হয় ম্যাক্রো। মাইক্রো মানে কি? কম পরিমাণে লাগবে। লবণ পরিশোষণ মানে হচ্ছে কোনটা? যে প্রক্রিয়া বা যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেটাই বলো, উদ্ভিদ কি করে? মাটি থেকে অজৈব উপাদান শোষণ করে। অজৈব উপাদান মানে কি? লবণ, যেটা লবণ কিন্তু অজৈব, তাহলে অজৈব উপাদান শোষণ করে তাকে বলা হয় কি? খনিজ লবণ পরিশোষণ। সক্রিয় পরিশোষণ মানে হচ্ছে কি? যে মনে করো আমার কোষের ভিতরে এখানে ঘনত্ব 2 আর এখানে ঘনত্ব বেশি, যদি বলি কোষের বাইরে এটা, আর হচ্ছে কোষের ভেতরে, এটা কোষের ভেতরে, ঠিক আছে? এটা কোষের ভেতরে। এখন আমাকে বলো কোষের ভেতর থেকে বাইরে আসার ট্রাই করবে উপাদানগুলো। এখন আমি কোষ চাচ্ছে কি এগুলোকে নিয়ে আসতে, মানে কি ঘনত্ব এখানে বেশি ঘনত্ব এখানে কম, নর্মালি এখান থেকে এখানে আসার কথা, কিন্তু কি হবে? কিন্তু হচ্ছে উদ্ভিদ তার শক্তি শোষণ করে এগুলোকেও নিয়ে নিবে, অর্থাৎ ঘনত্ব আন্তি যেটাকে আমরা বলি। ঘনত্ব যেটা ঘনত্ব এইদিকে ছিল তার বিপরীত দিকে সে হচ্ছে শক্তি শোষণ করতেছে। ওকে, ঘনত্ব আন্তির বিপরীতে, যে ঘনত্ব আন্তি মানে কি? এইটা এখান থেকে এখানে আসার কথা, তার বিপরীতে শোষণ যেটা, যেখানে বিপাকীয় শক্তি প্রয়োজন হয়, কারণ শক্তি প্রয়োজন হয়, শ্বসন হার বেড়ে যায়, এটাকে আমরা বলি হচ্ছে সক্রিয় শোষণ। নিষ্ক্রিয় পরিশোষণ হচ্ছে কি? যেই পরিশোষণ প্রক্রিয়ায় কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না। যেমন চিন্তা করো যে এই যে জায়গাটা আছে, মনে করো বাহিরে কোনো কিছু ঘনত্ব বেশি, বাহিরে ঘনত্ব বেশি, এটা হচ্ছে বাহির, এটা হচ্ছে মনে করো ভিতর, তাহলে কি অটো অটো চলে আসবে না? কোনো শক্তির প্রয়োজন হবে না, এটাকে আমরা বলি হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। এবার চলে আসা হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল মানে হচ্ছে কি? উদ্ভিদের পাতায় অবস্থিত এক ধরনের সবুজ বর্ণকণিকা, এটাকে বলা হয় ক্লোরোফিল। এটা পড়ে ফেলছি আমরা। কেমি অসমোসিস মানে হচ্ছে কি? কেমি অসমোসিস, কেমিক্যালের অসমোসিস হবে, মানে হচ্ছে কি একটা অর্ধবেদ্য পর্দা থাকবে, ঠিক আছে? সেখানে কি হবে? সেখানে হচ্ছে আমাদের কাছে যে H+ এদের ঘনত্ব আন্তি বা আমরা বলি গ্রেডিয়েন্টের সাথে এরা হচ্ছে ভেতরে প্রবেশ করে, ভেতরে প্রবেশ করার টাইমে এই জায়গায় এটিপি তৈরি হবে। তাহলে কি বলা হচ্ছে? অর্ধবেদ্য পর্দার মধ্য দিয়ে তড়িৎ রাসায়নিক আন্তির দিকে আধান বা আয়নের গতি, তড়িৎ রাসায়নিক যেই গ্রেডিয়েন্ট আছে আনতি, তার দিকে হচ্ছে H+ আয়নের গতি হয়েছে, এবং গতির ফলে কি হয়েছে? H+ আয়নের গতির ফলে এটিপি তৈরি হয়, এটাকে আমরা বলি কেমি অসমোসিস। আলো সংশ্লেষণ প্রক্রিয়ার কথা বলবা, যেটাকে শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এখানে ওই পুরো ইকুয়েশনটা লিখবা, সূর্যের আলোক শক্তিকে ব্যবহার করে এটিপি NADPH2 বা হচ্ছে H+ রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, এবং ওইটাকে কাজে লাগিয়ে কি তৈরি করে? এরপরে কার্বোহাইড্রেট তৈরি করে। দুইটা স্টেপ কিন্তু, ফার্স্টে NADH+ H+ তৈরি করে, ওই শক্তি দিয়ে কার্বোহাইড্রেট তৈরি করে। এই কার্বোহাইড্রেট তৈরি, অক্সিজেন তৈরি, পানি তৈরির যে প্রক্রিয়া তাকে বলা হয় সালোক সংশ্লেষণ। এতটুকু বললেই হবে। ফসফোরাইলেশন মানে হচ্ছে কি? ফসফেট যুক্ত করার প্রক্রিয়া। তাহলে কোনো যৌগের সাথে ফসফেট সংযুক্তির যে প্রক্রিয়া তাকে বলা হয় ফসফোরাইলেশন। NADP এর পূর্ণরূপ হচ্ছে কোনটা? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ওকে, তাহলে এটা হচ্ছে NADP এর একক। এবার চলে আসে ATP হচ্ছে কোনটা? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। শক্তি মুদ্রা হচ্ছে কোনটা? যে আমাদের
কোষে কোনো কিছু কাজ করতে হলে, কোনো একটা শক্তির কাজ করতে হলে এটিপি ফর্মেটে যাইতে হয়। NADH2 FADH2 এগুলো কাজ করে না, তাহলে এটিপির মাধ্যমেই শক্তি খরচ করতে হয়, তাই এটাকে এটিপিকে শক্তি মুদ্রা বলা হয়। তাহলে শক্তি মুদ্রা কোনটা? এটিপি। জাস্ট এতটুকু না, তুমি বলবা হচ্ছে শক্তি মুদ্রা, এটিপিকে শক্তি মুদ্রা বলা হয়, এতটুকু লাগবে না, ঠিক আছে। এবার হচ্ছে আত্তীকরণ শক্তি হচ্ছে কোনটা? এটিপি এবং NADPH বা হচ্ছে NADH2 এগুলোকে আমরা বলি হচ্ছে আত্তীকরণ শক্তি। হিল বিক্রিয়া হচ্ছে কোনটা? সালোক সংশ্লেষণ উৎপন্ন অক্সিজেনের উৎস পানি নাকি কার্বন ডাই অক্সাইড, তা জানার জন্য রবিন হিল যে পরীক্ষা করেন তাকে বলা হয় হিল বিক্রিয়া। আমাকে বলো, সালোক সংশ্লেষণে যে অক্সিজেনটা তৈরি হয় তার অক্সিজেনের উৎস কোনটা? এটা কিন্তু H2O। ওকে, অবাধ শ্বসন হচ্ছে কোনটা? যেই শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে সম্পন্ন হয় তাকে আমরা বলি হচ্ছে অবাধ শ্বসন। এবার চলে আসা হচ্ছে ফটোফসফোরাইলেশন মানে কি? ফটো মানে সূর্যের আলোর উপস্থিতিতে যে ফসফোরাইলেশন মানে কোন একটা যৌগের সাথে ফসফেট যুক্ত করার প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলা হয়। যেমন দেখো, সূর্যালোক শক্তি ব্যবহার করে, সূর্যালোকের শক্তি ব্যবহার করে এডিপি এবং এই যে ফসফেট অর্থাৎ এডিপির সাথে ফসফেট যুক্ত করার যে প্রক্রিয়া যেখানে এটিপি তৈরি হয়েছে, এটাকে আমরা বলি কি? ফটোফসফোরাইলেশন। ফটোলাইসিস মানে হচ্ছে কোনটা? আলোর উপস্থিতিতে লাইসিস। কি লাইসিস করবা তুমি? হচ্ছে পানি লাইসিস করবা, ঠিক আছে। পানি ভেঙে কি হবে? পানি ভেঙে চিন্তা করো H+ বের হবে, পানি ভেঙে এখানে অক্সিজেন বের হবে, পানি ভেঙে এখানে কি হবে? ইলেকট্রন বের হবে। তাহলে আমি বলতে পারি কি সূর্যালোকের কারণে বা ফোটোর কারণে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের অভ্যন্তরে, কোথায়? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের অভ্যন্তরে পানি ভেঙে যায়, পানি ভেঙে অক্সিজেন, প্রোটন, ইলেকট্রন উৎপন্ন হয়, এটাকে আমরা বলি হচ্ছে ফটোলাইসিস। প্লাজমোলাইসিস মানে হচ্ছে কোনটা? প্লাজমোলাইসিস মানে হচ্ছে মনে করো তোমার কোষের পানি ছিল, এখন কি হয়েছে? এই পানি এখানে ছিল, পানি এখন কন্টিনিউয়াসলি বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাওয়ার কারণে এটা কি চুপসে যাবে না? সংকোচন হবে না? এটাকে বলা হয় প্লাজমোলাইসিস। অর্থাৎ বহি অবিশ্রবণ প্রক্রিয়া মানে বাহিরের দিকে যখন যাচ্ছে, কোষ হতে পানি নির্গমন হতে থাকলে একসময় কোষ প্রাচীর হতে প্রোটোপ্লাজম সংকোচন আরম্ভ শুরু হয়। অর্থাৎ কোষ প্রাচীর যেটা থাকে, প্রোটোপ্লাজমটা সংকুচিত হয়, কেন? কারণ পানি নেই আর। তাহলে এই ঘটনাটাকে বলা হয় কি? প্লাজমোলাইসিস। তুমি বলবা যে বহি অবিশ্রবণের ফলে যখন পানি বের হয়ে যায় তখন কোষের প্রোটোপ্লাজমের সংকোচন হয়, যেই সংকোচনকে আমরা বলি প্লাজমোলাইসিস। ফটোসিস্টেম মানে হচ্ছে কোনটা? ফটোসিস্টেম হচ্ছে আমাদের এই যে ক্লোরোফিল অণু থাকে, এই থাইলাকয়েডে কি থাকে? থাইলাকয়েডে কিছু স্পেশাল ইউনিট থাকে, যে ইউনিটগুলো সালোক সংশ্লেষণে হেল্প করে, তাকে বলা হয় ফটো সিস্টেম। তাহলে ক্লোরোফিল অণুগুলো এবং এর সাথে সংশ্লিষ্ট ইলেকট্রন গ্রহীতাগুলো একত্র করে, অর্থাৎ ক্লোরোফিল থাকবে, ইলেকট্রন গ্রহীতা থাকবে আমাদের এখানে, তাই না? PS2 PS1 সিস্টেম যেগুলো সেগুলো থাকবে, তো একত্রে যে ইউনিট হিসেবে কাজ করে তাকে আমরা বলি হচ্ছে ফটো সিস্টেম। শ্বসন হচ্ছে কি? শ্বসনের কেসে জিনিসটা বলবো, এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, ফার্স্টে বলতে হবে। এখানে কি হয়? এখানে হচ্ছে তোমার জটিল জৈব যৌগ থাকে, কার্বোহাইড্রেট বা অন্যান্য কিছু, এগুলো জটিল জৈব যৌগ। এটা ভেঙে কি হয়? ভেঙে স্থিতিশক্তি কি হবে? আমরা বলি যে স্থিতিশক্তি রূপান্তরিত হয়ে গতিশক্তিতে কনভার্ট হয়। তাহলে এখানে কি হয়? জটিল জৈব যৌগ জারিত হয়, জারিত হয়ে স্থিতিশক্তি রূপান্তরিত হয় গতিশক্তিতে, এটাকে বলা হয় শ্বসন। তাহলে শ্বসন হচ্ছে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যার মাধ্যমে জটিল জৈব যৌগ যেমন কার্বোহাইড্রেট, যার মধ্যে স্থিতিশক্তি থাকে, সেই স্থিতিশক্তি গতিশক্তিতে কনভার্ট হয়। সহজ, একদমই সহজ এটা। আছে এবার চলে আসা হচ্ছে আমাদের পরের পার্টে, যে গ্লাইকোলাইসিস হচ্ছে কোনটা? গ্লাইকোলাইসিস হচ্ছে কি হয়? যে গ্লুকোজ থাকে এক অণু, এইটা যেই বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে দুই অণু পাইরুভিক অ্যাসিডে কনভার্ট করে, তাকেই আমরা বলি হচ্ছে কি? গ্লাইকোলাইসিস। কেলভিন চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থের নাম কি? 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। ক্রেনজ অ্যানাটমি হচ্ছে কোনটা? C4 উদ্ভিদের জন্য। C4 উদ্ভিদের জন্য আমরা বলি বান্ডেল সিথের চারিদিকে ক্ষুদ্র ক্লোরোপ্লাস্ট যুক্ত মেজোফিল টিস্যুর যে বিশেষ বলয় থাকে তাকে বলা হয় ক্রেনজ অ্যানাটমি। ওকে, তার মানে মেজোফিল টিস্যুর আমার যে বিশেষ স্ট্রাকচার থাকে সেটাকে কিন্তু আমরা কি বলি? সেটাকে বলা হয় ক্রেনজ অ্যানাটমি। তাহলে কি বলবা? বান্ডেল সিথ, যেটা বান্ডেল সিথ তার চারিদিকে ক্লোরোপ্লাস্ট যুক্ত মেজোফিল টিস্যুর গঠন। বান্ডেল সিথ তার চারিদিকে হচ্ছে আমাদের যে মেজোফিল টিস্যু আছে ক্লোরোপ্লাস্ট যুক্ত, সেটাকে আমরা বলি হচ্ছে কি? যে বলয়টা, সেটাকে বলা হয় ক্রেনজ অ্যানাটমি। ফার্মেন্টেশন মানে হচ্ছে কোনটা? ফার্মেন্টেশন মানে আমরা বলি গাজন, ঠিক আছে। মানে হচ্ছে কোনটা? কোষের বাইরে, লাইক কোষের বাইরে হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে, অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজ অণুর অসম্পূর্ণ জারিত হয়ে অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি করে এবং অল্প পরিমাণ শক্তি উৎপন্ন করে। কি পরিমাণ শক্তি? অবাধ শ্বসনে বলো কত কি পরিমাণ শক্তি, এবং প্রক্রিয়াকে ফার্মেন্টেশন বলা হয়। মানে কি? কোষ থাকবে, কোষের বাইরে সংগঠিত হয়। প্রথম কথা, কোষের বাইরে যখন সংগঠিত হচ্ছে কিসের অনুপস্থিতিতে? অক্সিজেনের অনুপস্থিতিতে। কি হয়? আংশিক জারিত হবে। অক্সিজেন যেহেতু অনুপস্থিত, কি হবে এখানে? আংশিক বা আমরা বলি অসম্পূর্ণভাবে, পুরো হচ্ছে হবে না, জারিত হয়ে কি তৈরি হবে? অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড, মানে ইথানল বা ল্যাকটিক অ্যাসিড। মনে আছে অবাধ শ্বসনের প্রোডাক্ট, এখানে অবাধ শ্বসনের প্রোডাক্ট তৈরি হবে, মানে কি? ইথানল, ল্যাকটিক অ্যাসিড, কিছু পরিমাণ শক্তি, এটা চলে আসছে। আর শ্বসনিক হার হচ্ছে কোনটা? শ্বসনিক প্রক্রিয়ায় উদ্ভিদ যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে তার যে অনুপাত, তাহলে কার্বন ডাই অক্সাইড ত্যাগ এবং অক্সিজেন ত্যাগ, এটাকে বলে শ্বসনিক হার। অর্থাৎ শ্বসনে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড ত্যাগ, যে পরিমাণ অক্সিজেন গ্রহণ, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে শ্বসনিক হার। আচ্ছা, প্রশোধন হচ্ছে কি? যে শারীরজাতিক প্রক্রিয়ায় উদ্ভিদ বায়বীয় অঙ্গ থেকে কি করে? পানি বাষ্পাকারে বের করে দেয়, তাকে বলা হয় প্রশোধন। এই বাষ্পাকার ওয়ার্ডটা উচ্চারণ করে। পত্ররন্ধ্র মানে হচ্ছে কোনটা? পাতার ঊর্ধ্বতল এবং নিম্নতলের বহিতকে অবস্থিত দুটি রক্ষী কোষ দিয়ে
পরিবেষ্টিত সূক্ষ্ম রন্ধ্রকে পত্ররন্ধ্র বলা হয়। অর্থাৎ বললাম পাতায় যে রন্ধ্র থাকে, আর একটু ভালো মতো বললে কি বলবা, পাতায় একটা রন্ধ্র থাকে, উপর বহিতল, আমরা বলি হচ্ছে ঊর্ধ্বতল নিম্নতল দুইটাতে কি থাকে, যেটা হচ্ছে আমাদের রক্ষীকোষ দিয়ে পরিবেষ্টিত থাকে, এটাকে বলা হয় পত্ররন্ধ্র। কিউটিকল হচ্ছে কোনটা, কিউটিকল হচ্ছে কিউটিনযুক্ত কোষ প্রাচীর। কিউটিকল হচ্ছে কোনটা, কিউটিনযুক্ত কোষ প্রাচীরকে আমরা বলি কিউটিকল। লেন্টিসেল হচ্ছে কোনটা, লেন্টিসেল হচ্ছে আমাদের যে কাষ্ঠল উদ্ভিদ আছে, এই যে কাষ্ঠল উদ্ভিদ, এগুলোর বাকলটা ফেটে যায়, বাকল ফেটে গিয়ে যে ফাঁকা স্থানের সৃষ্টি হয় তাকে বলা হয় লেন্টিসেল। ওকে, তাহলে আমরা বলতে পারি কি কাষ্ঠল উদ্ভিদ মানে কি, কাঠের যে উদ্ভিদগুলো যেগুলো থেকে আমরা কাঠ পাই, দেখবো এগুলো কিন্তু সাইডে ফাটা ফাটা থাকে। তাহলে ওই কাঠের উদ্ভিদের কি হয়, গৌণ বৃদ্ধি হয়, মানে কি সাইডে মোটা হয়। সাইডে মোটা হওয়ার কারণে কি হয়, এই যে বাকল, এই বাকলের স্থানে স্থানে উত্তল আকৃতির রন্ধ্র, উত্তল বলা লাগবে না, জাস্ট বলবো রন্ধ্রের সৃষ্টি হয়, তাকে বলা হয় লেন্টিসেল। খনিজ পুষ্টি কাকে বলা হয়, যেগুলো হচ্ছে আমরা বলি যে লবণ টাইপের পুষ্টি, যেগুলো শোষণ করে। অর্থাৎ উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি প্রজননের জন্য মৌলিক অজৈব উপাদানের প্রয়োজন হয়, এই অজৈব আমরা বলি উপাদানকে খনিজ পুষ্টি বলা হয়। অর্থাৎ উদ্ভিদের নর্মাল কাজের জন্য অজৈব উপাদান প্রয়োজন হয়, এই অজৈব উপাদানকে বলা হয় খনিজ পুষ্টি। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে কোনটা, এবার চলে আসা লিমিটিং ফ্যাক্টর। লিমিটিং ফ্যাক্টরের সোজা কথা বলি, তোমার ভালো করার জন্য অনেকগুলো ফ্যাক্টর হইতে পারে। যেমন হচ্ছে তোমার একটা ভালো পড়ালেখার পরিবেশ লাগবে, তোমার ভালো পড়ালেখা করার জন্য তোমার ভালো বই লাগবে, তোমার ভালো পড়ালেখা করার জন্য নিজের ডেডিকেশন থাকা লাগবে, তাই না? এখন ঘটনা হচ্ছে যদি এর মধ্যে কোনো একটা কিছু লেটে আসা শুরু করে, ধরো তোমার সবকিছু আছে বাট তোমার ডেডিকেশন নেই, তুমি যতদিন ডেডিকেশন কম রাখবা তোমার পড়ালেখা ভালো হবে, হবে না কিন্তু। তার মানে যেই জিনিসটা স্লো তার উপর পুরো কাজটা ডিপেন্ড করে। যেমন তুমি ডেডিকেশনের বেলায় স্লো, ডেডিকেশন আসতেছে না, এই জন্য কি কাজটা হচ্ছে, কাজটা কেন হচ্ছে না, ডেডিকেশনের জন্য। তোমার ঠিকই বই আছে, ঠিকই পড়ার টেবিল আছে, সবই আছে। তার মানে আমরা বলি কোনো একটা বিষয় যদি একাধিক বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে, এর মধ্যে ওই বিষয়টার গতি বা ফিউচার ডিপেন্ড করবে কার উপর, যেইটা সবচেয়ে বেশি স্লো। যেমন তোমার কাছে 3টা বিষয়ের উপর নির্ভর করছে তোমার পড়ালেখা, পড়ার টেবিল, বই আর তোমার ডেডিকেশন। দেখা গেছে কি তোমার পড়ার টেবিল, বই দুইটা অনেক ফাস্ট বাসায় চলে আসছে, বাট তোমার ডেডিকেশন আসে নাই, তো এই জন্য এখনো তোমার পড়ালেখা আটকায় আছে। ঘটনা এটাই হচ্ছে আমাদের লিমিটিং ফ্যাক্টর, যে যদি একটা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া একাধিক ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়, তবে সবচেয়ে ধীর গতি সম্পন্ন ফ্যাক্টর যেটা সর্বনিম্ন ফ্যাক্টর, উক্ত প্রক্রিয়ার হার নিয়ন্ত্রণ করবে, যাকে বলা হয় লিমিটিং ফ্যাক্টর। বুঝতে পারছো? পুষ্টি উপাদান হচ্ছে কোনো স্বাভাবিক বৃদ্ধির জন্য যে সকল অজৈব উপাদানের প্রয়োজন হয়, খনিজের সংখ্যাটা মেরে দিব, তাহলে হয়ে যাবে। এবার চলে আসা হচ্ছে আমাদের কাছে একাদশ অধ্যায় জীব প্রযুক্তি, যেটা ইন ভিট্রো সংরক্ষণ মানে হচ্ছে কোনটা, ইন ভিট্রো, ভিট্রো মানে কাচের ভিতর বা হচ্ছে টেস্ট টিউবের ভেতরে, এর অর্থ হচ্ছে কোনটা, ল্যাবরেটরিতে টেস্ট টিউবের ভেতরে কেলাস টিস্যু সংরক্ষণ করা। কেলাস মানে কি, অনেকগুলো টিস্যু যখন তৈরি হয়, তাই না, অনেকগুলো টিস্যু একসাথে। বায়োটেকনোলজি শব্দটির প্রবর্তক হচ্ছে কি, প্রবর্তক হচ্ছে কার্ল এরেকি। তোমরা অলরেডি জানো। টটিপটেন্সি মানে কি, যে উদ্ভিদের কোনো বিভাজনক্ষম সজীব কোষ বা টিস্যু থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করার যে ক্ষমতা তাকে বলা হয় টটিপটেন্সি। টটিপটেন্সি মানে হচ্ছে কি অনেক ক্ষমতা, বা আমরা বলি অনেক তার পোটেনশিয়াল আছে। কি করে সে, উদ্ভিদের সজীব বিভাজনক্ষম অংশ, মানে একটা ভাজক টিস্যু নিলাম, সেটা নিয়ে যদি মাটিতে দিয়ে দিই, সেটা কি হবে, সেটা হচ্ছে অনেক বড় একটা উদ্ভিদ হয়ে যাবে। এটাকে আমরা বলি সজীব বিভাজনক্ষম অংশ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হওয়া। ইন ভিট্রো কালচার হচ্ছে কি টেস্ট টিউবের ভেতরে বা হচ্ছে তোমার এক উপযুক্ত পুষ্টি মাধ্যমে কোনো কিছু বড় করা, অর্থাৎ ল্যাবরেটরিতে সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টি মাধ্যম মানে কাচ মাধ্যমে আর কি উদ্ভিদের বিভাজনক্ষম কোনো অঙ্গ নিলা বা অংশ নিলা, দেন সেটাকে কি করছো, আবাদ বা কালচার করছো। আবাদ বা কালচার করে কি করছো, বৃদ্ধি এবং বিকাশ করছো, এটাকে আমরা বলি ইন ভিট্রো। তাহলে কি করছো, জীবাণুমুক্ত করলা, পুষ্টি মাধ্যম নিলা, এরপরে বিভাজনক্ষম অংশ থেকে সেটা প্রবেশ করাইলা আবাদ মাধ্যমে প্রবেশ করানোর পর তার বৃদ্ধি হয়েছে, বিকাশ হয়েছে, এই পুরো ঘটনাকে বলা হয় কি, পুরো ঘটনাকে ইন ভিট্রো কালচার বলা হয়। এক্সপ্ল্যান্ট হচ্ছে কোনটা, উদ্ভিদের যে অংশ কেটে আমরা টিস্যু কালচার করি, তার মানে হচ্ছে কোনটা, এক্সপ্ল্যান্ট হচ্ছে একটা উদ্ভিদের অংশ যেটা টিস্যু কালচারের ব্যবহারের জন্য, যাকে কোনো উদ্ভিদ থেকে পৃথক করা হয়ে থাকে। উদ্ভিদ থেকে পৃথক করে টিস্যু কালচারে যেটা ব্যবহার করা হয়, উদ্ভিদাংশ। টিস্যু কালচার পদ্ধতি জনক হচ্ছে কোনটা, গটিলে ভেবারল্যান্ড, এবং হচ্ছে বানানটা দেখো লাস্টে কোনো টি আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে কোনটা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে কোনো একটা জায়গা থেকে জিন নিবা, জিনের যে পরিবর্তন সেটা, আমরা একটু লাইনটা পড়ি দেখো, কোনো জীবকোষ থেকে সুনির্দিষ্ট একটা জিন নিছো, দেন অন্য কোনো একটা জীবকোষে স্থাপন করছো, দেন তাকে কর্মক্ষম করা বা নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করার জন্য কোনো জীবের ডিএনএতে পরিবর্তন ঘটানোকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। ঠিক আছে, সহজ বাংলায় বলতে গেলে এতটুকু বলতে পারো, নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য ডিএনএতে যে পরিবর্তন করা হয় তাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক জিনের পরিবর্তন, তাহলে নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য ডিএনএতে যে পরিবর্তন করা হয় তাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তবে আমি বলবো উপরেরটা দাও, কোনো জীবকোষ থেকে সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য জিনে স্থাপন করে আমি নতুন যে একটা বৈশিষ্ট্য সৃষ্টি করতে যাচ্ছি, তাই না, নতুন যে আমাদের বৈশিষ্ট্য সৃষ্টি করতে চাচ্ছি এটাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, জিএম ফসল হচ্ছে কোনো জেনেটিক্যালি মডিফাইড ক্রপ। প্লাজমিড হচ্ছে আমরা পড়ে ফেলছি। ট্রান্সজেনিক উদ্ভিদ হচ্ছে কি, যেগুলাতে রিকম্বিনেশন হয়েছে মানে জিনের পরিবর্তন ঘটাইছে সেটাকে বলি ট্রান্সজেনিক উদ্ভিদ। অর্থাৎ জিন প্রকৌশলের মাধ্যমে আমরা কি করছি, জিনের স্থানান্তর করছি, যার মাধ্যমে কি হয়েছে, সব উদ্ভিদ আমরা সৃষ্টি করতেছি, অর্থাৎ
জিন প্রকৌশলের মাধ্যমে জিনের স্থানান্তর অর্থাৎ জিনের চেঞ্জের মাধ্যমে আমরা যে সকল উদ্ভিদ সৃষ্টি করছি সেই সকল উদ্ভিদকে আমরা বলছি ট্রান্সজেনিক উদ্ভিদ। রেস্ট্রিকশন এনজাইম মানে হচ্ছে কোনটা, ডিএনএ, সোজা কথা ডিএনএ যে এনজাইম দিয়ে কাটা হয় সেটা। আমরা বলতে পারি কি যে এনজাইম প্রয়োগ করে, এটা একটা এনজাইম যার মাধ্যমে ডিএনএ অনুর সুনির্দিষ্ট সিকোয়েন্সের একটি অংশ কেটে নেওয়া হয়। আচ্ছা দেখো, আমরা ডিরেক্টলি বলতে পারতাম এনজাইম প্রয়োগ করে অংশ কেটে নেওয়া হয়, বাট এখানে এই ওয়ার্ডটাও দিবা যে ডিএনএ সুনির্দিষ্ট সিকোয়েন্স, অর্থাৎ এক একটা রেস্ট্রিকশন এনজাইম এক একটা কোড বা এক একটা সিকোয়েন্স কাটে। তাহলে বলবা কি একটা এনজাইম যেটা সুনির্দিষ্ট জায়গায় সুনির্দিষ্ট সিকোয়েন্সে গিয়ে ডিএনএটাকে কেটে ফেলবে তাকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। ট্রান্সমিশন হচ্ছে কি পিতামাতা বৈশিষ্ট্য সন্তান হতে যাবে, এটাকে ট্রান্সমিশন বলা হয়, সোজা কথা। সাইব্রিড হচ্ছে কোনটা, যেখানে নিউক্লিয়াসের মিলন ঘটে না। নিউক্লিয়াসের মিলন না ঘটে কিসের মিলন হয়, শুধুমাত্র সাইটোপ্লাজমের মিশ্রণ ঘটে, সেটাকে আমরা কি বলি, সেটাকে বলা হয় সাইব্রিড। আচ্ছা, ইন্টারফেরন হচ্ছে একটা প্রতিরক্ষামূলক বিশেষ এক ধরনের প্রোটিন, স্পেসিফিক্যালি বলতে গেলে একটা গ্লাইকোপ্রোটিন, এটা এমসিকিউ তে আসতে পারে, ঠিক আছে। সো ইন্টারফেরন হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন, মানে প্রোটিন বাট গ্লাইকোপ্রোটিন একটু স্পেসিফিক্যালি, যেটা হচ্ছে ভাইরাসের বৃদ্ধি প্রতিহত করতে পারে। জিন হচ্ছে কোনটা, জিন তো আমরা ওই যে শুরুতেই পড়ে আসলাম, জিনের পার্ট পড়ে আসলাম। জিনোমও পড়ে আসলাম আমরা। জেনেটিক কোড কি, জেনেটিক কোড হচ্ছে আমরা পড়ে আসলাম অধ্যায় 1-এ। জিনোম সিকোয়েন্সিং কাকে বলে, তো এটাও আমরা অধ্যায় 1-এ পড়ে আসছি। এন্ড দেন পিসিআর পূর্ণরূপ লেখো। পিসিআর হচ্ছে কোনটা, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, যেখানে আসলে কি করি আমরা, যেখানে আমরা কোষ বহির্ভূতভাবে ডিএনএ ক্লোনিং করার একটা দ্রুততম পদ্ধতি। 3টা কথা লিখবা, যে আমাদের কোষ বা ডিএনএ ক্লোনিং করা হয় কিসে, কোষের ভেতরে, ওই যে প্লাজমিডের ভেতর দিয়ে। বাট পিসিআর হচ্ছে কি কোষের বাইরে আমি খুব ফাস্ট ভাবে কোনো ডিএনএ ক্লোন তৈরি করতে পারি, কপি তৈরি করতে পারি, এটাকে বলা হয় পলিমারেজ চেইন রিঅ্যাকশন। চেইন রিঅ্যাকশনের কারণে অনেক ফাস্ট হয়। ওকে, সো আমরা হচ্ছে আমাদের এই যে চ্যাপ্টারটা আমাদের হচ্ছে জ্ঞানমূলক, যেটা জ্ঞানমূলকটা আমি খুবই ফাস্ট পড়াইছি, আমি মোটামুটি হচ্ছে খুবই ফাস্ট বলছিও আজকে ক্লাসে, জাস্ট তোমাদের মাথায় ঢুকায় দেওয়ার জন্য কি কি কিওয়ার্ড এটা বলার জন্য। ওকে, সো আশা করি তোমরা হচ্ছে অনেক কিছু পড়তে পারছো, যাদের মাথায় মনে হবে ভাই আরেকবার পড়তে হবে, আরেকবার একটু দেখে ফেলো, বাট আশা করি ম্যাক্সিমাম জিনিস তোমাদের মাথায় মনে আছে। পিডিএফটা পড়ে ফেলো। সো আমরা হচ্ছে ভালো মতো বোটানি এক্সামটা দিবা। সো এটা হচ্ছে তোমাদের জন্য অনেক দোয়া থাকলো। হয়তো এটা বোটানির আগে হচ্ছে লাস্ট ভিডিও খুব সম্ভব। সুযোগ থাকলে হয়তো অনুধাবনটা দিতাম, বাট অনুধাবনের হয়তো আমার কাছে নোট আছে, তোমরা যদি চাও, নোট বলতে একটা নোট আছে আমার কাছে, ক্লাস হয়তো আরো লেন্দি হয়ে যাবে, সো লেন্দি না হয় আমি তোমাদের নোটটা শেয়ার করে দিব। ওকে, সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।